অস্থির বাংলাদেশের অস্থিরতা ক্রমান্বয়ে এত অবনতিশীল হচ্ছে যে এটাকে এখন সাংবাদিকরা প্রলাপ বলছেন, উন্মাদের বক্তব্য বলছেন, কেউ কেউ মন্তব্য করছেন যে এটা পাগলা গারদে পরিণত হয়েছে রাষ্ট্র প্রশাসন যারা চালাচ্ছে তারা। খোলামেলা সে কথাটাই বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেহেদী হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে। এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক, তখন তিনি বললেন না, এটা ট্রান্সলেটে ভুল হয়েছে। উনি কথা বলেননি, এটা অনুবাদে ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূস দীর্ঘদিন বিদেশে থাকেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ফর টাইমিং। আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি। তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন। এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না, এটা অনুবাদে ভুল হয়েছে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড। এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করেছেন সঞ্চালক এই বিষয়ে। রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায়, আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে দিককুল হারিয়ে যায়। আর একটা প্রসঙ্গে দেখলাম আর একজনে বলছেন যে সরকারি নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন, এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা, এমন প্রশ্ন তিনি রেখেছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ইউনূস মেহেদীকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি, তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে। তার প্রেস সেক্রেটারি বললেন না না না, এটা ঠিক, উনি এটা ঠিক বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচনের পরে প্রত্যাহার হবে না, ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না। এখন অথরিটিকে ইউনূস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম, এক একজনে এক এক কথা বলতেছেন। আবার দেখবেন ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেটাকে ইনশিওর করতে হবে। আবার তিনি লন্ডনে আসার পরে চাতাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা। তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন। ইউনূস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে। ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন। ইউনূস বললেন না 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 না, ভোটারদের বিশ্বাস করা যাবে না, ও টাকা পেলে ভোট দিয়ে দেয়, এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না। মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট, তিনি ভোটাধিকার দিয়ে মানুষকে নির্বাচিত করবেন, এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আবার সেই একই ব্যক্তি লন্ডন এসে বলছেন ভোটারদের বিশ্বাস করা যাবে না, ওরা টাকা খেয়ে এদিক ওদিকে ভোট দিয়ে দেয়, ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না। দর্শক শ্রোতা, বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? আবার এই ডাস্টবিন নামক শফিক, যার নামের সঙ্গে ডাস্টবিন শব্দটা যুক্ত হয়েছে, তিনি বলছেন ফেব্রুয়ারির পরে একদিনের জন্য আমরা ক্ষমতায় থাকব না, পৃথিবীর কোন শক্তি নাই যে একদিনের জন্য ক্ষমতায় রাখতে পারে। কিন্তু তার বস ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিলাষ ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলছেন জনগণ তো বলে আমাকে আরো 5 বছর 10 বছর 50 বছর থাকতে, অর্থাৎ জনগণের দাবি আছে তাকে আরো 5, 10, 50 বছর থাকতে। ইউনূসের যে বয়স, তাতে যদি তাকে আরো 50 বছর রাখতে হয়
তাহলে তো একজন বিজ্ঞানী বের করা দরকার যে বয়স বাড়াতে পারে। যদিও এ পর্যন্ত কেউ আর বয়স বাড়াতে পারেননি। এখন ইউনূসের জন্য এমন একটা বয়স বাড়াতে হবে, কারণ তার যারা বস, বড় একটি রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, বিভিন্ন অর্গানাইজেশন, তারাও নিজেদের বয়স বাড়াতে পারেন নাই। এখন তার প্রেস সেক্রেটারি বলছেন ফেব্রুয়ারির পর একদিনও না। আর ইউনূস তার অভিলাষ ব্যক্ত করেছেন যে কেউ কেউ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর আমাকে চায়। আবার ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের শেষে সাজানো একটি ফোরাম থেকে বলা হচ্ছিল আপনি থাকেন, অনন্তকাল আপনাকে দেখতে চাই। ইউনূসের ইউনুসের কি বুঝতে বাকি আছে? যারা ইউনূসকে এনেছিলেন খাল কেটে কুমির আনার মতো কথা এখন যারা বলেন, এই হচ্ছে সেই ইউনূস। আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই ডক্টর ইউনূস একবার বললেন যে আমি 5 তারিখের পূর্বে কিছুই জানতাম না। আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যে তার কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম বললেন 4 তারিখে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আবার তাদের আরেকজন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তো বললেন ওনার সঙ্গে তো আমাদের অনেক আগের থেকেই কথাবার্তা হতেছিল, কিভাবে কি করব। তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে হান্নান মাসুদ, তার পার্টির প্রধান নাহিদ ইসলাম, তাদের কথা আর ইউনূসের কথা তো মিলল না। আবার ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে সবকিছু করা হয়েছে। এবং ডিজাইনের মাস্টার মাইন্ড বলে মাহফুজ সাহেবকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিলেন। এই ভদ্রলোক আবার আর একটি দেশে যাওয়ার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন, বলে আমি কিছুই জানি না। আর আমেরিকায় বলে আসলেন মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে উচ্ছেদের ঘটনা ঘটানো হয়েছে। কি বুঝলেন? একই ব্যক্তির মুখে সকালে এক কথা, বিকালে এক কথা। ক্লিন্টন ফাউন্ডেশনে যা বললেন, জাপানে গিয়ে বললেন তার উল্টাটা। বাংলাদেশে যেটা বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে, লন্ডনের চাতাম হাউসে এসে বললেন ভোটারদের নির্ভর করা যায় না, ওদের বিশ্বাস করা যায় না। আবার তার উপদেষ্টারা বললেন ঠিক বিপরীত চিত্রের কথা। ইঙ্গিত দিলেন আসিফ নজরুল যে ট্রাইব্যুনালে মামলা চলতেছে, ওখানে তো ডিসিশন হতে পারে। মানে ট্রাইব্যুনালকে দিয়ে উনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়াবেন, এটা পরিষ্কারভাবে উনি কথা বললেন। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে উনি তৎকালীন ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালক খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এই 21 আগস্টের দায় বিএনপি অস্বীকার করতে পারে না, এ দায় তাদের। একই ব্যক্তি 21 আগস্ট মামলায় সমস্ত সাজাপ্রাপ্তদের খালাসের ব্যবস্থা করাবার পরে তিনি বললেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। কোনটা সঠিক? বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে ভূয়সী প্রশংসা করা ইউনূস যখন তাদের চ্যাপ্টারকে ক্লোজ করা শুধু না, নগ্নভাবে তার বিরোধিতা করেন, তখন অনেকে প্রশ্ন করেন ঘটনা কি? এই তো সেই ইউনূস। তিনি বলছিলেন বাংলাদেশকে তিনি উন্নয়নের নহরে বইয়ে দেবেন, তিনি বলছিলেন দারিদ্রতা দূর করে দেবেন, আর এখন ভয়াবহ দারিদ্রতার কবলে বাংলাদেশ। এই তো তার উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয়রা চাকরি করতেছে বাংলাদেশে। ক্ষমতাসীন হওয়ার পরে খালেদ মহিউদ্দিন ঠিকানায় তাকে যখন প্রশ্ন করলেন তখন বললেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। কত বড় ভণ্ড, কত বড় জোচ্চোর, কত বড় হিপোক্রাট! তাহলে শপথ নিয়ে কথা একরকম হবে, শপথের বাইরে গিয়ে কথা আর একরকম হবে। একই ব্যক্তি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন যে তখন তো আমি শপথ নেইনি। আর একজন সাংবাদিক আমাকে বলছেন এই সব পরিস্থিতি হতো না, এর জন্য দায়ী আপনাদের দল, আপনার নেত্রী। আমি জানতে চাইলাম কিভাবে নেত্রী? উনি একবার একটা বক্তব্য দিয়ে যখন কঠোর কথা বলেন তখনই এরা ক্ষমতা হারাবার ভয়ে প্রলাপ বকা শুরু করে দেয়। উদাহরণ হিসেবে বললেন
উনি যখন সেন্ট মার্টিনকে নিয়ে বারবার আলোচনা করতেছিলেন, তখন পরিবেশ উপদেষ্টা বললেন সেন্ট মার্টিনকে আবদ্ধ করে রাখা হয়েছে অন্য কারণে। তিনি আরো বললেন আমাদের মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে। তার মানে মানচিত্র থেকে কি সেন্ট মার্টিন বাদ চলে যাবে? আবার শেখ হাসিনা যখন কঠোর ভাষায় বললেন অপরাধ যারা করতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিচার করা হবে, তখন এরা বলে যে আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে কিভাবে নিষিদ্ধ করা যায়, তারপর তড়িঘড়ি করে একটা রায় দিয়ে শেখ হাসিনার কিভাবে সাজা দেওয়া যায়। এই সব নাকি শেখ হাসিনা যখনই কথা বলেন তখন হয়। শেখ হাসিনার কথা বলাটার শক্তি এত প্রবল যে কথা বললেই তাদের ভিতর ঝাঁকুনি এসে যায়, কথা বললেই তারা উন্মাদের মতো প্রলাপ বকতে থাকে। এই জন্য সাংবাদিক আমাকে কিছুটা হাস্যরসের স্থলে বললেন এই যা কিছু হচ্ছে তার জন্য শেখ হাসিনা দায়ী। উনি কথা বলার সঙ্গে সঙ্গেই এরা আতঙ্কিত হয়ে যায়, কাল বোধহয় পড়ে যাচ্ছি, পরশুদিন বোধহয় থাকতে পারছি না, তারপর কি হবে, আমাদের সাজা হবে, সংবিধান ভঙ্গ করেছি, রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে, নানাভাবে। আমি বললাম শেখ হাসিনা যে কথা বলেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় উনি কিন্তু সেটা করে ছাড়েন। আর ইউনুস পারিষদ বর্গ যে যা বলছেন এগুলো সব কিন্তু রেকর্ডে থাকছে। কিভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে ব্যবহার করে শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছেন আসিফ নজরুল এবং তার সহযোদ্ধারা, ঠিক ৭১ যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে, এগুলো কারোই বুঝতে বাকি নেই। রিটায়ার্ড করে 10 বছর আগে বাড়িতে চলে যাওয়া বিচারককে এনে চুক্তি ভিত্তিক নিয়োগ করে তাকে দিয়ে সবকিছু করাবার চেষ্টা, যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রসিকিউশনে নিয়োগ করা। আসিফ নজরুল এ থেকে আপনার শেষ রক্ষা হবে? কারণ আপনি তো গণ আদালত সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, আপনার সেখানে বক্তব্যের ভিডিওগুলো এখনো আছে। আপনি তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদের উপরে বড় আর্টিকেল লিখেছিলেন। এখন এত চামচামি করে কি পরিত্রাণ হবে? আপনার কি মনে হয় জামাত সব ভুলে যাবে? আপনাকে দিয়েই ব্যবস্থা করাচ্ছে, এর পরবর্তীতে আপনি ব্যবস্থার শিকার হবেন, সেদিন খুব দূরে না। তবে এই সাংবাদিকের কথার সঙ্গে আমি একমত যে ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তার পরিবেশ উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি, এরা এখন উন্মাদের মতো হয়ে গেছে, প্রলাপ বকছে। গোলাম মাওলা রনির ভাষায় আমারও মনে হচ্ছে যে ক্ষমতার উত্তাপে, মানে আগুনের উত্তাপে মেটাল গলে যায়, ক্ষমতার উত্তাপে অনেকে এলোমেলো বকে এবং বিশেষ করে হারাবার সময় তখন বিদিক হয়ে যায়। তাহলে কি ইউনুস পরিষদ একটি পাগলা গারদে পরিণত হয়েছে? এখানে পাগলের আখড়াখানা? এমন প্রশ্ন তো কেউ কেউ করছেন। শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই প্রলাপ বকতে থাকেন, তখনই ভীত সন্ত্রস্ত হয়ে যান। একজন বিদেশে থাকা সঞ্চালক তো বলেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সোচ্চার কথা বলেন তখন এরা ন্যাচারাল কলও কন্ট্রোল করতে পারেন না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। দেশটা এখন উন্মাদরাই পরিচালনা করছে, যেহেতু তাদের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। উন্মাদতা এ জাতীয় কর্মকাণ্ড করার ভিতর থেকেই তো মবক্রেসি। তিনি বলছেন প্রফেসর ইউনুসের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তার কথা শুনলে মনে হচ্ছে তিনি জিয়াউর রহমানের কথা শুনছেন এবং তিনি তার প্রশংসা করছেন। তিনি খুবই দূরদৃষ্টি সম্পন্ন, তার যে নীতি বা সেগুলোর তিনি প্রশংসা করছেন। এই বিষয়টিকে আসলে বিএনপি কিভাবে নিচ্ছে দল হিসেবে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেরকমটা বলছে? কারণ প্রশ্নটা এরকম উঠছে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দেখতে পান, তারই প্রতিচ্ছবি যদি থাকে ডক্টর ইউনুসের মধ্যে, তাহলে আপনারা যার আদর্শে আসলে রাজনীতিটা করে, বিএনপি যার আদর্শে রাজনীতিটা করে, তার আদর্শ বা তাকেই যদি দেখতে পারেন ডক্টর ইউনুসের মধ্যে, তাহলে ডক্টর ইউনুসই যদি আসলে আরো ক্ষমতায় থাকে, যেটি তিনি একটা ইন্টারভিউতে বলছেন, অনেকেই বলেন 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকুক, থাকলে আসলে সমস্যা কি? কেন আপনারা নির্বাচন চান? ধন্যবাদ শারমিন আপা। আমাদের মহাসচিব মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেটা বলেছেন এটা হয়তো ওনার কোনো না কোনো উপলব্ধি থেকে উনি কথাটা বলেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তো ওনারা রাজনীতি করেছেন, উঠা বসা করেছেন একটা সময়। তো
তার হয়তো কোনো না কোনো আইডিওলজিতে উনি হয়তো মিল দেখেও থাকতে পারে ওনার সাথে, উনি হয়তো এমনিতে কথাগুলো বলেননি। বাট তার মানে এটা না যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আহ আরেকজনকে দিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করছেন, বিষয়টা কিন্তু সেরকম হয়তো না। হয়তো উনি কোনো না কোনো প্রেক্ষিতে, কোনো কথার প্রেক্ষিতে তার কোনো না কোনো কথা বা কোনো পারসেপশন অথবা কোনো আইডিয়া তার ভালো লেগেছে, সে জায়গা থেকে হয়তো উনি কথাটা বলে থাকতে পারেন। বাট এর তার মানে এটা যে রিপ্লেস করছেন উনি, বিষয়টা সেটা না। আপনারা আসলে এই বক্তব্যকে কিভাবে দেখছেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যেন শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের কথায়, তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের মধ্যে, বিএনপি আসলে কিভাবে দেখছে, আপনিও কিভাবে দেখছেন? এটা একটা পজিটিভ থিং আমরা মনে করি যে না, ঠিক আছে, ভালো কিছুকে ভালো কিছু দিয়ে আমরা তুলনা করতেই পারি, অ্যাপ্রিসিয়েট করতেই পারি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সময় বাংলাদেশে হাল ধরেছিলেন যখন বাংলাদেশ খুব ভঙ্গুর একটি দশাতে ছিল। আমরা যদি বলি যে একই রকম ভাবে একটি প্রতিচ্ছবি যদি মনে করি যে না, আমাদের 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে জুলাই অভ্যুত্থানের পরে, ওই সময় বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো তেমন কেউ ছিল না। তারপর যদি ডক্টর ইউনূস ওই সময় দায়িত্বটা না নিতেন বা ওনাকে দায়িত্বে না বসানো হতো, তাহলে বাংলাদেশের অবস্থা আরো খারাপের দিকে হয়তো যেতে পারতো। বাংলাদেশের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না কোনো, তখন আমরা দেখেছি যে দেশের মানুষকে রাতের বেলা কিন্তু বাড়ি ঘর পাহারা দিতে হয়েছে, ডাকাতি যেগুলো হয়েছে, এটা হতেই হয়ে থাকে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে। ওই জায়গাটা থেকে হয়তো উনি একটু একটা কম্পেয়ার করেছেন যে ক্রাইসিস মোমেন্টে দেশের হাল ধরে দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ইচ্ছে বা প্রবণতা বা যেটা আগ্রহ উনি ফিল করছেন, সেখান থেকে হয়তো উনি একটা কিছু কম্পারিজন আনতে পারেন। বাট আই মাস্ট সে যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করতে চাননি। হয়তো একটা কম্প্যারিজন আনতে পারেন আপনি বলছেন, কিন্তু এই যে অ্যাপ্রিসিয়েট করা, সবকিছুতেই কি একরকম অ্যাপ্রিসিয়েট করা, মানে আগে যেমন দেখা যেত যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি থাকতেন, তার আশেপাশে ছোট ছোট দলরা থাকতো, সবকিছুতে প্রশংসা করতেন, এরকম কোন অবস্থানে কি আসলে বিএনপির এখন যাচ্ছে? প্রশ্নটা এই জন্য করছি কারণ এই যে তিনি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, সেখানে প্রশংসা, তিনি যখন তিনি তিনি এটাও বলছেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে এই জাতিসংঘে যাওয়া, অংশগ্রহণ করা, এটি একটি অনন্য নজির। এরকম যে আসলে সবকিছুতে প্রশংসা করতে থাকা, এটি কি এই অবস্থানটা আসলে বিএনপি কেন নিচ্ছে? সবকিছুতেই কি আসলে বিএনপি প্রশংসা করছে? আমরা কিন্তু একটা স্ট্যান্স নিয়েছি, শুরু থেকে আমরা বলেছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, এটা আমরা শুরু থেকেই বলে হুম, হুম। আসছি। অবভিয়াস রিজন ইজ দ্যাট, বিহাইন্ড দ্যাট ইজ যে এটা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের যে অ্যানার্কিটা তৈরি হবে বাংলাদেশে, সেই অ্যানার্কিটাকে ম্যানেজ করার মতো ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশের এখন নেই। সেই জায়গা থেকে আমরা সার্বিকভাবে কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের স্ট্যান্সটা শুরু থেকে ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। কিন্তু তার মানে এটা না যে আমরা সরকারের কোনো কর্মসূচি, কর্মকাণ্ড বা স্টেপস নিয়ে সমালোচনা করছি না, এটা কিন্তু মনে হয় এটা ভুল স্টেটমেন্ট হবে যদি আমরা বলি এটা। কারণ এই যে সংস্কার নিয়ে যেটা করছে, আমরা কিন্তু এটা বারংবার আমরা এটা সমালোচনা করছি। প্লাস সংস্কারের কোনো বাস্তবিক প্রয়োগ বা ভিজিবিলিটি নাই কিন্তু মানুষের মাঝখানে। সাধারণ মানুষ কিন্তু আসলে দৃষ্টির মধ্যেও আসছে না, বোধের মধ্যেও আসছে না যে এই যে একটা বছর ধরে সংস্কার বা রিফর্ম নিয়ে যত একটা বিশাল যজ্ঞ পরিচালিত হলো, এটার রেজাল্টটা কি, আসলে আউটপুটটা কি। এগুলো নিয়ে কিন্তু আমরা অহরহ সমালোচনা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের যে অ্যাকশন গুলো বা ইনঅ্যাকশন গুলো, সেগুলো নিয়ে সমালোচনা করছি। তারপরে আমাদের দেশের অর্থনীতি নিয়ে সমালোচনা করছি। সব দিক দিয়ে কিন্তু আমরা সমালোচনাটা করছি, কিন্তু সমালোচনাটা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি না যেটা করে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে আরো কিছু কিছু শক্তির যে অপচেষ্টাটা আছে, সে পর্যন্ত যেন না যায়, এবং একটি দায়িত্বশীল কোন রাজনৈতিক কোন দল। শক্তির অপচেষ্টা আছে সরকারকে ব্যর্থ করে দেয়ার? এটা তো এই সরকার, যেমন আওয়ামী লীগ যেটা একটা ফ্যাসিবাদী একটা যে ফোর্স বাংলাদেশে ছিল একটা সময়, এই ফোর্সটা তো বসে যায় নাই। আমরা অনেকভাবে একটা সিম্বলিক তাদের একটা কর্মসূচি বা কর্মকাণ্ডকে স্থগিত করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, একটা অ্যাকশন দেখেছি গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু এটা কি খুব বেশি প্র্যাকটিকেবল কোনো কিছু হয়েছে বা এটার ইম্প্যাক্ট কি খুব বেশি পড়েছে? আওয়ামী লীগ তো আগে যারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতো না, এখন তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, মিছিল বড় হচ্ছে, সেগুলো তো হচ্ছে। সো এই যে বিভিন্ন জায়গা থেকে অপশক্তিগুলো যেগুলো আছে, যারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, এরা তো স্বাভাবিকভাবে চাইবে যে যাদের কারণে বা বাংলাদেশের সমস্ত মানুষের যে একটি প্রতিবাদের মুখে, একটি দ্রোহের মুখে যখন তাদেরকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে, পালিয়েছেন কতজন? একটি ক্যাবিনেট পালিয়েছে, এটা দুঃখজনক যে বাংলাদেশে একটি পুরো পার্লামেন্ট পালিয়ে গেছে। আমাদের জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে যেতে হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে। কিন্তু তাদের তো সমর্থকরা আছে, হুম। তাদের অনেক দোসররা আছে বাংলাদেশে। ওই সময় তারা ওই রেজিমকে যারা প্যাট্রন করেছে,
তারাও তো বাংলাদেশে আছে। সো এই একটা ফোর্স কিন্তু চাইবে বিভিন্নভাবে, রাজনৈতিক ভাবে হোক, যে কোনো দিক দিয়ে এই সরকারকে বা ভবিষ্যতে যে ডেমোক্রেসির পথের যে আমাদের ট্রানজিশন, যেটা এই ট্রানজিশনের ডেমোক্রেসির পথে যাওয়ার জায়গাটাকে ব্যাহত করার জন্য কিন্তু অনেকেই একটা অপচেষ্টা চালাবে। তো সেই ফোর্সগুলোর কথা আমি বলছি, তারা তো সেই ফোর্স চেয়েছে গুলো যে মানে আওয়ামী লীগই কখন আসলে এর মধ্যে, আর কি কাউকে কাউকে দেখছেন এই ফোর্সের মধ্যে? আওয়ামী লীগের সাথে ওই সময় তো অনেক দোসররা ছিল, তারাও নামে বেনামে অনেক জায়গা থেকে হয়তো চেষ্টাটা চালাবে। যেমন আমরা অনেক সময় দেখি যে নির্বাচন পেছানোর জন্য একটা বিভিন্ন জায়গা থেকে বাতাস আসে, বিভিন্ন ধরনের এজেন্ডা মাঠে নিয়ে আসা হয়, আহ সমালোচনার আলোচনা, আবার ঐক্যমত্য, মত ঐক্য, মতানৈক্য, অনেক কিছু চলে আসে। তো এই সব কিছু মিলিয়ে বোঝা যায় যে কিছু না কিছু ফোর্স তো কিন্তু কাজ এই করছে বাতাসটা এবং তো আর আওয়ামী লীগ দিচ্ছে কাজ না, যে করবে, এটাই মতানৈক্য, এটা তো স্বাভাবিক। আপনাদের মতানৈক্যের ব্যাপার। কারণ যারা পালিয়ে গেছে তারা তো একদিনে তাদের রাজত্ব কায়েম করেনি, দীর্ঘ 15 বছর ধরে তারা একটু ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, কোন যার কারণে বাতাসটা। মনে হয় কমিউনিকেশনও গ্যাপ হয়ে যাচ্ছে। আমি বলছি যে আসলে আপনাদের যে ঐক্যমতের অভাব, সংস্কার, এই যে বিষয়গুলো নিয়ে নানান রকম বাতাস আসছে, এই বাতাসটা তো আর আওয়ামী লীগ দিচ্ছে না। মানে এই বাতাসটা তো দেখা যাচ্ছে আপনাদের ভেতর থেকেই, মানে যারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে সংস্কার কমিশনে বসছেন, ঐক্যমতের জন্য বসছেন, তাদের মধ্য থেকেই হয়তো কখনো আসছে। তাহলে তারাও কি আছে এই বাতাস দেওয়ার পেছনে বা নির্বাচন পেছানোর জন্য? না না না, সেটা অন্য আরেকটা ডাইমেনশন। আওয়ামী লীগের ডাইমেনশনটা ডিফারেন্ট। তারা কোনোভাবেই চায় না যে এই সরকারকে, মানে এই সরকার বা পরবর্তী আর কোনো সরকারই যেন কোনো ধরনের একটা স্টেবল বাংলাদেশের দিকে যেতে দিতে চায় না, এটা এটা বোঝা যায়। কিন্তু ঐক্যমত্য কমিশনে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আমি বাতাস বলবো না, এটা আমি বলবো যে এটাকে কিছু, বেশ কিছু আমাদের সমন্বয়হীনতার অভাব আছে। যেমন আমরা যদি ধরেন আহ, কয়েকটা বিষয়ে রিফর্মের কয়েকটা বিষয় ঐক্যমত্য হওয়ার জন্য আমরা সমালোচনা করবো, আলোচনা করবো, আলোচনার টেবিলে বসবো। সো আমি যখন কতগুলো সাবজেক্ট নিয়ে আলোচনার টেবিলে বসবো, তখন ওই আলোচনাগুলোর উপরে এজেন্ডা নিয়ে এসে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু আমরা দেখি কি, একটা আলোচনা শেষ হচ্ছে, টেবিলে আরেকটা আলোচনা নিয়ে আসা হচ্ছে, একটা শেষ হচ্ছে, আরেকটা নিয়ে আসা হচ্ছে। তো এটা তো মানে এন্ড অফ দ্য স্টোরি হবে না, এটাতে হ্যাঁ নেভার এন্ডিং স্টোরি হুম হয়ে হুম। যাবে। তো আমাদেরকে স্পেসিফিক্যালি ফাইন্ড আউট করা উচিত ছিল যে যেহেতু এইটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সো একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্যান নট রান ফর আ লং পিরিয়ড অফ টাইম, তারা ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসেন নাই, সময় একটু সংক্ষিপ্ত আছে। সো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোন কোন কাজগুলো নিয়ে বসলে আমরা এই ভঙ্গুর দশা থেকে, যেটা বাংলাদেশটা আছে, মোটামুটি চালানোর জন্য, যে ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে যাওয়ার যে ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশনটাকে আমরা যেন স্মুথলি পার করতে পারি। তো পিকচারটা আমাদের একটু ভালো করে করা উচিত ছিল বলে আমি মনে করি। সেখানে হয়ে গেছে কি, আমার যেটা ব্যক্তিগত ধারণা, ওই ব্যক্তিগত মতামত এটা, যে অনেক বেশি সাবজেক্ট আমরা নিয়ে এসেছি আলোচনার টেবিলে। এই অনেক বেশি নিয়ে আসার কারণে যেটা হয়েছে, আসলে কোনোটাই কিন্তু আলোর মুখ এখন পর্যন্ত স্পেসিফিক্যালি দেখেছে বলে আমি মনে করছি না। হুম, মানে হ্যাঁ, আলোর মুখ আসলে কোনোটাই দেখলো না, অনেকগুলি সাবজেক্ট এখন আলোচনার টেবিলে আসছে। আরেকটা বিষয় এখন রাজনীতির আলোচনায় চলে আসছে, সেটি প্রফেসর ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের একটি বক্তব্য আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা বৈধ দল, যে কোনো সময় তাদের কার্যকর আবার শুরু হতে পারে, সেটি একটা সম্ভাবনা। এই বিষয়টিকে আমি দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি বলছেন যে এটি একটি প্রশ্ন তৈরি করেছে। এই প্রশ্নটাকে আপনারা আসলে মানে সার্বিকভাবে কিভাবে দেখছেন, যে আওয়ামী লীগ কি এমনকি কোনো শঙ্কা, সম্ভাবনা কিছু দেখছেন যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারে, আসতে পারে? প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারভিউটাকে কেন্দ্র করে এই ধরনের কথাগুলো এসছে, গতকালকে এবং আজকে সারাদিন আমরা যতটুকু খেয়াল করেছি, গতকাল আমি প্রথম আলোর একটি শোতে গিয়েছিলাম, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং শোর ভেতরে আমাকে তখন ইনফরমেশন দেওয়া হলো যে ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে যে উনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। এবং আজকে আমি আসিফ নজরুল সাহেবের একটা মন্তব্য শুনেছি, উনি বোধহয় কোনো পূজা মণ্ডপে গিয়েছিলেন, ওখানে উনি বলেছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এখন বিষয়টা হয়েছে না, কি, তিনি আমরা মন্তব্যটা যে আমাদের করেছেন এটাতে কিন্তু সন্দেহ থাকার কথা না। একদম ভিডিওতে আমরা শুনছি মেহেদী হাসান, সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করছেন এবং তিনি তার উত্তরে এটি বলছেন কিন্তু। রাইট, এটা 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 বলেছেন। এবং আমি আমি যেটা শুনেছি যে উনি বলেছেন, কোন একটা পার্সপেক্টিভে কথাটা বলেছেন যে হ্যাঁ, যদি স্থগিত করা হয়ে হয়ে গেছে, এটা তো একবার নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় নিয়ে আসা হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, যে উনি অনেকটা ক্যাজুয়ালি কথাগুলো বলেন, কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি যে একটি দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওনার মুখ দিয়ে বের হয় একটি কথার কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট পড়বে, এটাই স্বাভাবিক। যেহেতু তিনি এখন বাংলাদেশের একেবারেই প্রধান আছেন, মাথা হয়ে বসে আছেন, তো
কথাবার্তাগুলো ক্যাজুয়ালি বলা আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত, বাট উনি যেটা বলেছেন সেটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন এর মধ্যে চলে এসে, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি যে হয়তো উনি এটা ওই বলার জন্য বলেছেন কথাটা। এবং আসিফ নজরুল সাহেবের যে কথাটা আমি শুনলাম যে উনি বলেছেন যে না, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই যে আবার আওয়ামী লীগের এখান থেকে তাদেরকে তাদের নিষেধাজ্ঞা যেটা আছে সেটাকে উইথড্র করা হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং আমি বাস্তবিকভাবে যেটা মনে করি যে আসলে বাংলাদেশের জনগণ তো এটা হতে দেবে না। হ্যাঁ, তবে যেই প্রসেসে বা যে মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগের এই যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এটার আমি আসলে খুব বেশি পক্ষে না। পক্ষে না এই কারণে যে আওয়ামী লীগের মতো একটা টাইরান ফোর্সকে শুধুমাত্র একটা ইন্টারিম অর্ডারের মানে কোর্টের ইন্টারিম অর্ডার দিয়ে আমরা সামটাইমস যে একটা স্থগিতাদেশ দেয়া হলো যে তাদের কিছু কিছু কার্যক্রম বন্ধ থাকবে, এটা করে আসলে তাদেরকে কি কতটুকু আমরা ইম্প্যাক্ট ফেলতে পারলাম বাংলাদেশের জন্য? কারণ তারা যে রেজিমটা ক্রিয়েট করেছিল, এই রেজিমের জন্য একটি ইন্টারিম স্থগিতাদেশ কিন্তু খুব যথাযোগ্য প্রক্রিয়া বলে আমি মনে করছি তাহলে না। প্রক্রিয়াটা কি তাদেরকে দরকার ছিল? এপ্রোপ্রিয়েট প্রক্রিয়াটা হচ্ছে যে তাদের ব্যক্তি হিসেবে, ব্যক্তির অপরাধ হিসেবে, অপরাধী হিসেবে, সংগঠন হিসেবে, সংগঠনের অপরাধ হিসেবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যেই বিচারে যেই শাস্তি সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। এবং এটা যদি করা না যায়, এটা আমাদের দেশের জন্য অনেক ব্যাড একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এত কিছু করেও পার পাওয়া যায়। এবং এটা কিন্তু ইতিহাস কিন্তু কখনো আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা সত্যিকার অর্থে শুধুমাত্র এই ইন্টারিম একটা স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে আপাতত একটু স্থিতাবস্থায় পাঠিয়ে দেই। জি, সো এটা কি এখন আপনি কিন্তু মনে আপনি করছেন দেখছেন যথাযথ যে হয় এরা নাই? আমি কিন্তু একটু এই কোশ্চেন বিভিন্ন প্রশ্নটাও নামে যুক্ত করে বিভিন্ন দিই। জায়গায় যাচ্ছে। আমরা অনেক সময় জি, এই প্রশ্নটা একটু যুক্ত করে দেই যে আপনি বলছেন যে বিচারের মাধ্যমে ব্যক্তির অপরাধ, সংগঠনের অপরাধ সব এটি একটা বিচারের মাধ্যমে, কিন্তু বিচারের আগে মানে শাস্তি হবার আগে বা দায়ী ঘোষণা করবার আগের পরিস্থিতিটা কি হবে? মানে আপনার বিশ্লেষণটা যদি আরেকটু শুনতে চাই, দায়ী ঘোষণা করবার আগে তাদের কি রাজনীতি করতে পারা উচিত নাকি না, এটা আপনার কি মনে হয়? না, আপনি যতক্ষণ পর্যন্ত আহ একজন মানুষের বা একটি সংগঠনের অপরাধটা প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি যে কোনো কিছু করতে গেলে যদি আপনি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সেই ফ্যাসিজমের সাথে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। একজন আসামিরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকারটা আছে, এবং এটাই হচ্ছে আপনার ট্রু সেন্সে হওয়া উচিত বলে আমরা মনে করি। সো এখানে শেখ হাসিনা আর তিনি যেই আদেশের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট, সন্তান, ছেলে, মেয়ে, ভাই বোনের তাজা রক্ত কেড়ে নিলেন, এখন ওনার শাস্তি তো আমি যদি এখনো বলি, এটা তো সবার সামনেই আছে। আমাদের তো এটা তো 1 বছর আগেকার ঘটনা, একেবারে জলজল করছে স্মৃতিপটে সবকিছু কি ঘটেছে, সবকিছু চোখের সামনে। বাবা মারা এখনো চোখের পানি শুকায় নাই। তো তাকে কি তাই বলে তো আমি এখন তাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিতে পারবো না, তাহলে সেটা আবার ফ্যাসিজম হবে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শুরু থেকে শেষ পর্যন্ত তার রায়টা হওয়া পর্যন্ত আমাকে সেটা করতে হবে। এই জন্য এখন যেটা করা উচিত ছিল আমি মনে করি যে এই ইন্টারিম কন্ডিশনে আমাদের আইন শৃঙ্খলা, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হতো। তারা যেন এই ধরনের কোনো ধরনের হত্যাযজ্ঞ বা কোনো ধরনের ফোর্স যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, অস্থির অবস্থায় নিয়ে যেতে পারে, এই ফোর্সগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে তারা ব্যবস্থা নিবে। এবং সাথে সাথে যেটা করবে যে এই যে যখনই আপনি একটা বিচারিক প্রক্রিয়া শুরু করবেন, যখন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মামলাটা হবে, যখন আসামিকে খুঁজে বেড়ানো হবে, তখন কিন্তু আলটিমেটলি এটা সবকিছু কিন্তু একটা লাইনে চলে আসে, নিয়মের ভেতরে চলে আসে। তখন কিন্তু হুটহাট করে কোনো ধরনের অনিয়ম করে করে নিয়ে আসা যায় না। আসলে প্র্যাকটিস গুলো তো আমাদের দেশ থেকে গত 15 বছরে হারিয়ে গেছে। আপনি দেখবেন যেখানে মিসম্যানেজমেন্ট বেশি হয় সেখানে সময় বেশি খরচ হয়, সেখানে টাকা বেশি খরচ হয়, এনার্জি বেশি খরচ হয়। কিন্তু আপনি যদি রুটিনের মধ্যে থাকেন, রেগুলেশনস এর ভেতরে থাকেন, সবকিছু নিয়মের ভেতরে থাকলে কিন্তু সবকিছুরই সাশ্রয় হয়। হুম, সো যদি আমরা বিচারটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্টার্ট করতে পারতাম, এটা আরো চমৎকার ভাবে করা যেত। জি, কিন্তু মানে সেটাই, তাহলে তো সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের মানে দোষীদের বা যারা আসলে এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা আপনি বলছেন, কিন্তু আপনার যে বিশ্লেষণ সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের রাজনীতিতে থাকবার কথা ছিল। রাজনীতিতে থাকবে, রাজনীতি তো আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো পার্ট। হ্যাঁ, আমি শুধু মিছিল মিটিং করলাম, দিস ইজ নট দ্য পলিটিক্স। আওয়ামী লীগ কি এখন নেই? আমরা কি বলতে পারবো আওয়ামী লীগ বাংলাদেশের নিশ্চিহ্ন হয়ে গেছে? নো, নট এট অল। বরং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এখানে কিন্তু কজনকে স্যাক করা হয়েছে যারা আওয়ামী লীগ রেজিমে রিক্রুটেড ছিল।
কজনকে আপনি জুডিশিয়ারিতে বলেন, জুডিশিয়ারিতে যাদের রিক্রুটমেন্ট ছিল আওয়ামী লীগ রেজিমে, এদের হাতে গোনা কয়েকজনকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে, বা তাদেরকে ওখান থেকে কাউকে কাউকে ট্রান্সফার করে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ রেজিমের সবাই কিন্তু এখনো যথাযোগ্য স্থানে বহাল আছে। এমনও হয়েছে যে আপনার একজন উপসচিব 3 মাসের মধ্যে সচিব মর্যাদা প্রাপ্ত হয়ে গেছেন। তো আপনি কি বলতে পারছেন যে তারা নেই? তারা তো আছে। তো সব জায়গাতেই আছে, এবং তারা কিন্তু বসে বসে কাজও করছে সব জায়গাতে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে এদিকে কি করা উচিত ছিল? এদিকে কিছুই করা উচিত না। এখন যেটা করা উচিত যে আমরা যদি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, যারা অন্যায় করেছে শাস্তি তারা পাবে। সবাই তো অন্যায় করে নাই, হুম। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। তখন দেখবেন যে অন্যায়ের কিন্তু ব্যারোমিটারটা কমে আসবে। তখন ঠিক আছে, শাস্তি তো পাচ্ছে, তো শাস্তির ভয়ে কিন্তু অন্যায়ের ব্যারোমিটারটা কমে আসবে। এখন আমি যদি মনে করি যে না, এখন যদি আমি বলি যে ঠিক আছে আওয়ামী লীগের তো রাজনীতি করার এখন অধিকার আছে, নো, আমি বিষয়টা সেটা না। আওয়ামী লীগের যে অধিকারটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বাংলাদেশে যে একটা ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা বাংলাদেশকে মার্ডার করেছে, দ্যাট কিলড দ্য কান্ট্রি। এই জায়গাটাতে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার দরকার আছে, যেন ভবিষ্যতে কেউ আর এরকম করে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে না পারে। জি, এইটা তো একদম স্পষ্ট যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে এটা স্পষ্ট করা উচিত। কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে শাস্তির আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত তাদের সাথে যা করা হচ্ছে সেটিও কি মানবাধিকার লঙ্ঘন নয়? তাদের সাথে খুব বেশি কিছু করা মানে হচ্ছে তাদের বলে তো আমি রাজনৈতিক দেখতে পাচ্ছি না, কার্যক্রম কারণ নিষিদ্ধ করে রাখা তাদেরকে যদি হয়েছে, তাদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না, মানে এই যে বিষয়গুলো, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? না, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সেরকম করে নির্বাচন কমিশন এখনো কোনো কিছু বলে তাদের নাই। নিবন্ধন তবে স্থগিত তারা আছে, তাদের বলেছেন যে প্রতীক স্থগিত হ্যাঁ, করে রাখা কার্যক্রম হয়েছে। যেহেতু স্থগিত আছে, নির্বাচনের কার্যক্রমের মধ্যে পড়ে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। আমরা বরাবরই বলে এসেছি যে লেট দ্য পিপল ডিসাইড, পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইড, যে কে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে পারবে না। তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই বোধহয় বেটার ছিল বলে মনে করি। একদম খুবই যৌক্তিক। কিন্তু যখন আবার নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন। এই জন্যই আমি আসলে এই প্রশ্নটা যে সবকিছুতে এই সরকারকে সাধুবাদ জানানোর একটা জায়গায় কি আপনারা চলে গেছেন কিনা, এই অবস্থানটা আপনাদের ছিল আমরা শুনেছি। এবং তারপরে আপনাদের এই অবস্থানকে রেফার করে ডক্টর ইউনুস একটা সাক্ষাৎকারেও বলেছেন বিদেশি কোনো পত্রিকাকে, মনে হয় ফিনান্সিয়াল টাইমসকে, তিনি বলেছিলেন যে যেহেতু বিএনপি চায় না বলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, বড় দল বিএনপি চায় না, এরকমটাও বলেছিলেন তখন। কিন্তু তারপরে যখন নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন। মানে আমি আসলে এই 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 প্রশ্নগুলোকে একসাথে করেই প্রশ্ন করছিলাম যে সবকিছুতে একটা আপোষ করে যাওয়ার জায়গা একটা আছে কিনা, যেখানে আপনাদের নেত্রী আপোষহীন নেত্রীর দল হিসেবে আপনারা পরিচিত, বিএনপি পরিচিত, সেখানে ধরুন ধরুন এই যে এই বিষয়টা আওয়ামী লীগকে নিষিদ্ধ, মানে কোন দলকে নিষিদ্ধ না করার আপনাদের দাবি ছিল, জায়গা ছিল, নিষিদ্ধ করা হলে সাধুবাদ জানালেন। আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ইশরাক, জনপ্রিয় নেতাও বটে, তিনি যখন আন্দোলন করলেন অনেক কর্মীরা গিয়ে আন্দোলনের সমর্থন জানালো, তারপরে তার আন্দোলনের কোনো দাবি কোনো রকম ভাবে মানা হলো না, আপনারা ঠিকঠাক রয়ে গেলেন। আপনারা উপদেষ্টা, 3 জন উপদেষ্টার পদত্যাগের জন্য, মানে তাদেরকে বের করে দেবার জন্য দাবি করেছিলেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েও বলেছিলেন, সেটি তো করা হলোই না। বরং যখনই আপনাদের সাথে বৈঠক হয় সেই খলিলুর রহমান, আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারাই থাকেন সবসময় তাদের সাথে। মানে একে তো হলো না, তার উপরে দেখিয়ে দাও যে তোমরা যাকে না করেছিলে তারাই সবসময় আসলে থাকছে। এই যে বিষয়গুলো বারবার হচ্ছে, আপনারা আসলে সবকিছুতেই একরকম আপোষে আছেন। আপনারা এটিও বলছেন যে প্রধান উপদেষ্টা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটি একটা মানে এটাকে খুব ভালো হিসাবে দেখছেন যে প্রধান উপদেষ্টা অনন্য নজির, আমি আসলে কোট করার চেষ্টা করছিলাম, অনন্য নজির স্থাপন করছে না এই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে, যেখানে সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন কোনো প্রোটোকল ছাড়া, অপদস্থ হলেন, হেনস্থা হলেন, তার মতো একজন সিনিয়র নেতা, সেখানে আপনারা খুব শক্ত যে আনুষ্ঠানিক সমালোচনার জায়গা সেটিও আপনারা দেখলাম না। মানে সবকিছুতেই একরকম মেনে নেওয়া যে ঠিক আছে আপোষ, এই অবস্থায় কেন বিএনপিকে দেখা যাচ্ছে? এটাকে আসলে আপোষ বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। ইটস এ স্ট্যান্স, যে স্ট্যান্সটাতে বাংলাদেশ যেন কোনো অস্থির অবস্থার মধ্যে না পড়ে। আপনি যখন সেটি তার জন্য একটা আমাকে গালি দিক মারুক যাই হোক। অভিভাবকের জায়গায় থাকবেন, সেই অভিভাবকের জায়গা থেকে আপনার আচরণটা অভিভাবকের মতো হওয়া উচিত বলে আমি মনে করব। তো একটা থেকে বিষয়টা যেটা হয়েছে যে আহ, কোনো মতেই বিএনপির কোনো আচরণ আপোষ ভিত্তিক আচরণ বলে আমি মনে করছি না। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, আমরা যৌক্তিক বিভিন্ন ধরনের আমাদের যে জায়গাগুলোতে তাদেরকে অ্যাড্রেস করা উচিত, যে জায়গাগুলো কন্ট্রোভার্ট করা উচিত সেগুলো আমরা করছি, তাদেরকে বলছি। কিন্তু গভর্নমেন্ট যদি কোনোভাবে
সেটাকে সায় না দেয়, বা গভর্নমেন্ট যদি মনে করে যে এই মুহূর্তে দাবি দাওয়াগুলো মেনে নেওয়া রাজি না, আমরা সেই পর্যায়ে অবশ্যই গভর্নমেন্টকে নিচ্ছি না যে পর্যায়ে গেলে বাংলাদেশটা আনরেস্ট হয়ে যায়। বরং আমরা চাচ্ছি যে কোনো আনরেস্ট কন্ডিশন তৈরি না করে একটি এমন পরিবেশ সৃষ্টি করার, যেই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আবার মনে করতে না পারে যে এই তো 17টা বছর আমরা একটি সময় পার করে এসেছি, আবার আমরা একটা আনরেস্ট কন্ডিশনের মধ্যে পড়লে এই যে একটা অস্থিতিশীল অবস্থা, এই জায়গাটাতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো ধরনের প্রভাবক হিসেবে কাজ করছি না, সেটা আমরা বলতে পারবো। তবে গভর্নমেন্টের সব বিষয়ে যে আপোষ করছি সেটা বোধহয় একটু মিসকোট করা হবে মনে হয়। জি, মানে তাহলে আসলে এই বিষয়গুলো কি? আমরা দেখলাম মেজর হাফিজ, তিনি বিএনপি নেতা, তিনি বলছেন যে এই 100 জন 4 জনকে নিয়ে ডক্টর ইউনূস পিকনিকে গেছেন এবং তার একটা কড়া সমালোচনা করলেন। আর আপনাদের মহাসচিব তিনি বলছেন এটা একটা মানে অনন্য অর্জন যে রাজনৈতিক দলগুলো নেতাদেরকে নিয়ে গেছেন, যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কি কাজ ছিল সেই সম্পর্কেও আমরা জানতাম না। আমরা কেন, স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানতেন না। তাকে যখন সিঙ্গাপুর থেকে নামার পরে ফেরার পরে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিকরা আপনার ভূমিকা কি হবে, তিনি বলছেন আমি আমি নিজেও জানি না এখনো আমার ভূমিকা কি হবে। মানে তার জাস্ট সফরের 2 দিন আগের ঘটনা এটা। সুনির্দিষ্ট রাইট। কোনো ভূমিকা ছাড়া তার মতো গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে আসলেন, তিনি বলছেন বিরাট অর্জন। হাফিজ, মেজর হাফিজ বলছেন যে এটি পিকনিক। না, এটা এটা অবশ্যই, যেমন 104 জনের একটি টিম নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে, এটা এই 104 জনের টিমের মধ্যে বিএনপির 2 জন ছিলেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ছিলেন এবং আমাদের হুমায়ুন কবির ভাই ছিলেন, 2জন গিয়েছিলেন ওনার সাথে। আর বাকি টিমে আসলে ওনাদের ডেলিগেশনে কারা ছিলেন এটা তো আমি জানি না কারা ছিলেন সেখানটাতে। 104 জন টিম নিয়ে যাওয়ার মতো কোনো বিষয় এটা ছিল না, কারণ ওখানে জাতিসংঘের যে আসলে এই ভাষণগুলো দেয় এটা বেসিক্যালি আপনার একটা রেসপেক্টেবল জায়গা থেকে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জায়গাতেই থাকে আর কি। তো সেই জায়গাটাতে আসলে হয়তো আমি জানি না সরকার কি মনে করে তো আমাদেরকে ইনভাইট করেছে, ইনভাইট করার পরে এটা তো এখন একটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে না করা যাবে না যে আমরা যাব না জায়গাটাতে, তখন হয়তো আবার এটা নিয়ে আবার অন্য ধরনের একটা রিপ্রেজেন্টেশন হতে পারে, অন্য ধরনের ইন্টারপ্রিটেশন নিয়ে আসতে পারে, সেই কারণে হয়তো যাওয়া গেছে। এবং সেখানে গিয়ে হ্যাঁ, এটা তো নজিরবিহীন যে এরকম করে সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটা গভর্নমেন্ট কখনো কোনো দিকে যায় নাই। সকল এটা পলিটিক্যাল পার্টি না, শুধুমাত্র 3টা পলিটিক্যাল পার্টি। 2-3টে পলিটিক্যাল পার্টিকে নিয়ে গেছে, এখন তারা পিক এন্ড চুজ কিভাবে বা কোন ক্রাইটেরিয়াতে করেছে এটা গভর্নমেন্ট ভালো বলতে পারবেন। তবে এটা ডেফিনেটলি এর আগে কখনো এই ঘটনাটা ঘটেনি যেরকম করে পার্টি নিয়ে বা সরকারি দল বা বিরোধী দল বা যারা যারা আছে তাদেরকে নিয়ে জাতিসংঘের কোনো প্রোগ্রামে তারা এরকম করে গেছেন। এটা এটা আমার মনে হয় যে হয়তো গভর্নমেন্ট এরকম চিন্তা করেছেন কিনা যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একসাথে মিলে আমরা বেশ কিছু কাজ করছি, আমরা একটা সবাই মিলে দেশটাকে গড়ার জন্য এগুচ্ছি, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য গিয়েছেন কিনা, হতে পারে সেরকম একটা কিন্তু বিষয়। আমারও এখানেই প্রশ্ন যে আপনারা এই প্রশ্নগুলো কেন করছেন না, যে হয়তো বা আপনি ধারণা করছেন বা বিএনপি নেতাদের এরকমই হয়তো বা হতে পারে এরকমের মধ্যে কেন হচ্ছে, কেন মানে আপনারা জানবেন না আপনাদের রোলটা কি? হাফিজ চাচা কোয়েশ্চেন করেছেন জন্যই তো আপনি আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন, প্রশ্ন তো আমরা করছি, প্রশ্ন তো আমরা করছি। তারপরে উত্তর পাচ্ছেন যে কেন আসলে গেলেন? আমি যদি এটাও জিজ্ঞাসা করি সাথে সাথে আপনারা উত্তর সেই উত্তরটা পাচ্ছেন কিনা এক, এবং আপনারা কি উদ্দেশ্যে গেলেন? মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দল থেকে গেছেন, তিনি তো নিজে নিজে চলে যান নাই, তিনি আসলে দল থেকে কি সিদ্ধান্তে তিনি গেলেন, কি অর্জন করতে গেলেন আর কি অর্জনের আসলেন, মানে এজেন্ডা কি ছিল আর কি নিলেন, কে পেলেন? ফ্রম বিএনপি, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন রাষ্ট্রীয় একটি দাওয়াত পেয়ে, এবং রাষ্ট্রীয় দাওয়াতে উনি ওনার যাওয়াটা উনি যুক্তিযুক্ত মনে করেছেন, দলও যুক্তিযুক্ত মনে করেছে, এবং সেখানে উনি গিয়েছেন। এটা একটা, এখন যে সিচুয়েশনটা বিরাজ করছে এটা একটা আনন্যাচারাল সিচুয়েশন বাংলাদেশের জন্য চলে এসেছে, যেটা আসলে বিগত আমাদের মুক্তিযুদ্ধের পরে কখনো ছিল না। তো এই সিচুয়েশনে এখন হয়তো কোন মোরাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্টের জন্য গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছে সেটা তো এটা গভর্নমেন্টই বলতে পারবে। জাস্ট ইনভাইটেশনটা রক্ষা করার জন্য যখন সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে তখন পার্টি থেকে মহাসচিব গেছেন, দ্যাটস ইট। আচ্ছা, মানে কোনো বিশেষ উদ্দেশ্য নাই, শুধুমাত্র আমন্ত্রণ ছিল তাই যাওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা, তাহলে তো আর কিছু অর্জনেরও বিষয় নাই, যেহেতু আমন্ত্রণটা রক্ষা হয়ে গেছে, শেষ। আরো একটা কথা বলি, মানে সরকারের বিষয়ে প্রতিবাদ করছেন না বা এই নিয়েই তো শুরু করলাম যে আপোষ করছেন কিনা, আপনি বলছেন আপোষ করছেন না বা প্রশ্ন তুলছেন কিনা, সেই প্রশ্ন যখন আমি করছিলাম আরো একটা সাথে যোগ করি, মাহফুজ আলম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি সম্প্রতি বলছেন বিএনপি জামাত সব ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, চোখের সামনে এই ভাগ বাটোয়ারা গুলো হয়ে গেছে, 4 মাসের মধ্যে সব ভাগ বাটোয়ারা শেষ। প্রশাসন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবখানে। সেখানেও তো আপনারা কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিয়েছেন, কোনো প্রতিবাদ, নাকি মেনে নিলেন যে এরকমটা হয়েছে? না না, এটা ভাগবত আসলে কি, সব কথা যদি অ্যাড্রেস করতে যাওয়া হয় তাহলে সারাদিন খালি আমাদের কথা অ্যাড্রেসই করতে হবে, হ্যাঁ। কিছু কিছু অমূলক কথা, এগুলো সব কথা তো কোথায় চোখের সামনে ভাগ বাটোয়ারা কোথায় হয়েছে তার মাহফুজ আলম সাহেবকে দেখাতে হবে যে কোথায় ভাগ বাটোয়ারা 4 মাসে কিভাবে কি হলো না হলো।
তো এটা উনি ওনার পার্সপেক্টিভ থেকে, উনি ওনার আইডিয়া থেকে বলেছেন। চোখের সামনে থাকলে সেই প্রমাণগুলো চোখের সামনে আনতে হবে। জি। আর আমরা সব কথা যদি বারবার আমরা অ্যাড্রেস করতে যাই তাহলে তো কাজ অনেক আছে, প্রতিটা কথার তো আসলে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মানে এই কথাগুলোকে আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন না, আমলে নিচ্ছেন না? না, খুব বেশি না, কারণ হচ্ছে ভাগ বাটোয়ারার বিষয়টা তো সেরকম করে আসলে যদি বলতে হয় তাহলে ক্যাবিনেটে যারা বসে আছেন অনেকের অনেকের বিরুদ্ধে এই ভাগ বাটোয়ারার অনেক ধরনের কথা আছে, অনেক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি। তো আমরা এখন আমাদের একটা বাংলাদেশের দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের এখন মেইন কনসার্নের জায়গাটা যেটা, যে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে, এবং এই ইলেকশনটার জন্য আমরা যেহেতু নির্বাচন কমিশন অলরেডি একটা টাইমলাইন দিয়েছে, এবং আমরা দীর্ঘ 15-17 বছর আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, মানুষের কাছে যেতে দেওয়া হয় নাই, এবং রাজনীতির যে কালচার, যে যোগাযোগ স্থাপন, গণসংযোগ, এগুলো করতে দেওয়া হয়নি বহু বছর ধরে। সো আমরা মাঠ গোছানোর কাজে আমরা খুব অনেক বেশি অ্যাটেনশন দিয়ে সেই কাজগুলো এখন করার জি, চেষ্টা সেই অ্যাটেনশনে আসলে অনেক প্রশ্ন তুলছেন না, অনেক প্রশ্নকে বা তোলা প্রশ্নকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, এরকম একটা অবস্থায় যাচ্ছেন, বা অনেক ক্ষেত্রে প্রশংসা করতে হচ্ছে। জনগুরুত্বপূর্ণ, যেগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে অ্যাড্রেসও করছি, এগুলোকে কাউন্টারও করছি, এবং আমাদের যে মেসেজটা, পার্টির যে মেসেজটা, সেটা আমরা দেশের জনগণকে দেওয়ার চেষ্টাও করছি। হুম, মানে সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তাহলে একটু এবারে নির্বাচনের দিকেই যাই, যে নির্বাচনের জন্য আমরা দেখছি আপনাদের এখন মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই, প্রধানতম প্রতিপক্ষ হয়তো জামাতে ইসলাম, তাদের যে প্রস্তুতি সেখানে তারা 300 আসনে মোটামুটি প্রার্থী মনোনীত করে রেখেছে, সেখানে আপনারা এখন এক একটা আসনে একাধিক ব্যক্তি এখনো আছেন দৌড়ে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে একজনকে ঠেকাতে বাকিরা উঠে পড়ে লেগে গেছেন। এরকম একটা সময় আপনারা কি আসলে খুব গোছাতে পারছেন নির্বাচনের জন্য প্রস্তুতিটা? আমি সেটা আপনাকে বললাম যে দীর্ঘ অনেক করার জন্য বা শেখ হাসিনার তৎপরতা বন্ধ করার জন্য তিনি দিল্লিতে বসে বাংলাদেশে যে সকল তৎপরতা চালাচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ রক্ষা করছেন তা সরকারের জন্য রীতিমতো বিব্রতকর, বিপজ্জনক এবং বিরক্তিকর। আর এই বিরক্তিকর কর্মকাণ্ড ঠেকানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ, সেই গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ, একটার নাম হলো বোটিম আর একটা হলো টেলিগ্রাম। এই দুটো অ্যাপ বাংলাদেশে বন্ধ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কখন? সামনে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, ওই তফসিল ঘোষণার পরে বা কাছাকাছি সময়টিতে। এটা হলো সরকারি সিদ্ধান্ত। এখন আগামী দিনে এটা হবে কি হবে না, এটা সম্ভব কি সম্ভব না, সেটা পরের বিষয়। এর কারণ হলো যে সামাজিক মাধ্যমগুলো এখন আমরা ব্যবহার করছি, সেটা ফেসবুক বলেন, টুইটার বলেন, টেলিগ্রাম বলেন, বোটিম বলেন, হোয়াটসঅ্যাপ, আরও অনেক কিছু, বাইডু, হাজার হাজার যাকে বলা হয় সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো অন্তত 20 থেকে 25টি তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। খুব মানে চীনের মতো খুব স্ট্রং, যাকে বলা হয় চীন এবং ইসরায়েলের মতো খুব স্ট্রং যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এই ধরনের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার বন্ধ করা আসলে অসম্ভব একটা বিষয়। আমাদের দেশে আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকবার ইউটিউব বন্ধ করার চেষ্টা করা হয়েছে, ফেসবুক বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেগুলো পারা যায়নি। ভিপিএন চালু করে অনেকে সেটা ব্যবহার করেছেন, এবং সেই ভিপিএন যখন চালু ছিল তখন পুরো পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরও খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে যখন এই জুলাই আগস্ট বিপ্লব চলছিল তখন বেশ কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে জনরোষ 100 গুণ বেড়ে গিয়েছিল। এবং ইন্টারনেট মন্ত্রী অর্থাৎ তথ্য এবং যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন জনাব জুনায়েদ আহমেদ পলক, তার জীবনে রীতিমতো গজব নেমে আসে এই সিদ্ধান্তটির কারণে। অনেকের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং তিনি এই মুহূর্তে যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়ছেন, এবং তার বিরুদ্ধে যে সকল ব্যবস্থা অভিযোগ আনা হয়েছে, এবং অনেকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সকল সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেবলমাত্র ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে। তো বাংলাদেশে আর কোনোদিন ইন্টারনেট বন্ধ হবে না। মানুষ অবাধ
তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে, এই স্লোগান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে দিয়ে আসছেন। এবং এই কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্যে তিনি স্যাটেলাইট প্রযুক্তির, অর্থাৎ মহাকাশ থেকে যে ইন্টারনেট চালু হয়, সেই স্টারলিংক, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, সেই স্টারলিংক ইলন মাস্কের কোম্পানি তাদেরকে একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে এবং এখন স্টারলিংক চলছে। দ্বিতীয় যে বিষয়টি আরও কৌতূহল উদ্দীপক, সেটা হলো স্টারলিংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তাদের যে রিজিওনাল হেডকোয়ার্টার রয়েছে, এশিয়াতে রিজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে, তারা সেই রিজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে চাচ্ছে এবং এজন্য তারা জমি বরাদ্দ চেয়েছে। আপনারা জানেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে স্থান দিতে হলে অনেক জমি দরকার এবং এর সঙ্গে রেডিয়েশন থেকে শুরু করে আরও অনেক কিছু জড়িত। অর্থাৎ স্টার্লিংয়ের যে জন্য যে ভূমি ব্যবহৃত হবে, সেই ভূমির সঙ্গে তাদের যে স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটের সরাসরি যোগাযোগ থাকবে। এটা এতটা অত্যাধুনিক প্রযুক্তি, যে প্রযুক্তি ইউরোপ আমেরিকাতে স্টার্লিং ছাড়া অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত করতে পারেনি। স্টার্লিং ইজ অনলি ওয়ান কোম্পানি। তো সেই কোম্পানি তাদের যেখানে গ্লোবাল হেডকোয়ার্টারের পরে যেটা রিজিওনাল হেডকোয়ার্টার এশিয়াতে, সেটা তারা বাংলাদেশে আনতে চাচ্ছে। এখন এটাতে আপনি খুশি হবেন না বেজার হবেন, এটা আমি অন্ততপক্ষে এই মুহূর্তে বুঝতে পারছি না। কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের আকাশ, বাতাস, মাটি সব কিছু ওপেন করে দেওয়া হচ্ছে সকলের জন্য। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো খবর, যে কোনো এলাকার কার প্রাইভেসি সব কিছু তারা জানতে পারবে। আপনারা জানেন যে ইন্টারনেটের কতগুলো মোশন রয়েছে, যেমন কতগুলো ভীষণ রয়েছে। গভীর রজনীতে, অমাবস্যার রাতে, যেখানে আপনি কিছুই দেখতে পান না, কিন্তু গুগলের সেই যে প্রযুক্তি রয়েছে নাইট ভিশন, গভীর রাতিতে আপনি একেবারে দিনের আলোর মতো যে কোনো শহরের বাড়ির দৃশ্য আপনারা ধারণ করতে পারবেন। আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এবং আপনার সেই মোবাইল ফোনটা যদি ইভেন বন্ধও থাকে, আধুনিক প্রযুক্তির গুগলের মোবাইল ফোন যদি বন্ধ থাকে বা আইফোনের ফোনটি যদি বন্ধ থাকে, পাশে রেখে দিয়েছেন, তো ওটার মধ্যে এমন প্রযুক্তি সেট করা রয়েছে যে আপনি পাশে বসে যে সকল কথাবার্তা বলছেন সেটা ওই টেলিফোন রেকর্ড করতে পারছে। এবং এখন এমনও প্রযুক্তি এসে গেছে যেটা আমি জানি না, এই যে আমি এখন একটা ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি, তো সেই প্রযুক্তি রয়েছে যে এই ঘরের মধ্যেও থেকে আমার পুরো ভিডিও ফুটেজ চালু, মানে ভিডিও ফুটেজ গ্রহণ করার মতো প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের হাতে রয়ে গেছে। ফলে আপনার জীবনে প্রাইভেসি বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই, এবং সেই প্রাইভেসি নেই সেই ক্ষেত্রে যে ইন্টারনেট কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে হলো স্টারলিংক, এবং আমরা সেই স্টারলিংকে বাংলাদেশে ঢুকতে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বদান্যতায়। তো তিনি সেটা করবেন, মানে আলটিমেটলি প্রথম অংশটি করেছেন, স্টারলিংকে ব্যবসা করার অনুমতি দিয়েছেন। আর দ্বিতীয়টি হলো যে তিনি যদি দীর্ঘমেয়াদে বা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারেন, তাহলে স্টারলিংকে পরিপূর্ণভাবে বাংলাদেশে ব্যবসা করার জন্য জায়গা দিতে পারেন। তার সঙ্গে তার গ্রামীণ টেলিকমিউনিকেশনের শেয়ার থাকতে পারে, তিনি নিজেও তার শেয়ার হোল্ডার হতে পারেন, ইত্যাদি নানা কিছু আমরা দ্বিধার্থে বলতে পারি যে এটা তার পক্ষে সম্ভব। তো এই যখন সরকারের উদারতা সব কিছু ওপেন করে দেওয়া, তো সেখানে শেখ হাসিনার যে যোগাযোগ, সেই যোগাযোগকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা এটার সঙ্গে মানানসই হয় না। এটা গেল এক। 2 নম্বর হলো যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে গেছে, আপনি টেলিগ্রাম এবং যে আরেকটি প্রতিষ্ঠান যেটিকে বলা হচ্ছে বটিম, এই দুটো প্রতিষ্ঠান দুবাইয়ের মতো জায়গাতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা চলছে। সেই বটিমকে এবং টেলিগ্রামকে আপনি বন্ধ করবেন, এটি সম্ভব হবে না। 2 নম্বর হলো যে যদি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, যদি নর্মাল টেলিফোনে শেখ হাসিনা তার কর্মীদের সঙ্গে কথা বলেন, যদি স্কাইপেতে কথা বলেন, যদি ফেসবুকের যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারে কথা বলেন, কিংবা
এখন অনেকগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে যারা নিজেরা অন্ততপক্ষে 5,000 বর্গ কিলোমিটার এলাকা, আবার বলছি 5,000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে রেডিও নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। অর্থাৎ ওয়াকিটকির মাধ্যমে তারা কথা বলতে পারে নিজেদের মধ্যে, বাইরের কোনো লোক সেটা ধরতে পারবে না। এবং এই ওয়াকিটকি বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন, অ্যাভেলেবল। আপনি এটা নিয়ে, আপনার হাতে একটা ওয়াকিটকি থাকবে, আপনি এটা নিয়ে চলে যাবেন 5,000 কিলোমিটার দূরে। বাংলাদেশ থেকে 5,000 কিলোমিটার দূর কত দূর হবে আপনারা এটা হিসাব করেন তো। সাহারা মরুভূমিতে আপনি চলে যেতে পারবেন। সেখানে বসে আপনি হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4 5 0 সাংকেতিক ভাষা, আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। কোনো প্রযুক্তি আপনি ধরতে পারবেন না, এটা বাংলাদেশে অ্যাভেলেবল। এরপরে বাংলাদেশে এখন যে ড্রোন প্রযুক্তি চলে আসছে, আপনি একটা ড্রোন দিয়ে, ক্ষুদ্র একটা ড্রোন দিয়ে, সেই ড্রোনের মাধ্যমে আপনি সিম কার্ড ব্যবহার করে হোক, স্টারলিংয়ের প্রযুক্তি ব্যবহার করে হোক, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে হোক, আপনি পুরো ভিডিও অডিও ক্যাপচার করে আপনি কনফারেন্স করতে পারবেন। কাজেই শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলো করছে, সেই কর্মকাণ্ডগুলো আপনি প্রযুক্তি দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না। এটা একটা নির্বুদ্ধিতা। বরং এত আগে এই কথাগুলো বলে দেওয়ার ফলে কি হলো, শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা বিকল্প পদ্ধতি গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। 2 নম্বর হলো মনোজগৎ। আপনি যতবার শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সামনে টেনে আনছেন, তাদেরকে ভয় পাচ্ছেন, তাদেরকে দূরে রাখতে চাচ্ছেন, এতে করে পুরো পরিস্থিতি তাদের পক্ষে চলে আসবে এবং পুরো পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে। বোঝার চেষ্টা করুন যে তিনি দিল্লি থেকে একটা ভাষণ দিচ্ছেন, তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, আর নেতাকর্মীদের টেলিফোনে হুকুম দিচ্ছেন কথার কথা, ওর ঠ্যাং ভাঙো, ওকে ধরো, ওকে মারো। তোমরা যখন মিছিল করতে যাও, সেই মিছিল করতে যাওয়ার পরে তোমরা 1000 লোক মিছিল করো, পিছন থেকে 4-5 জন লোক মব করছে, তারপরে সেই মব লোকগুলো তোমাদেরকে ধরছে, মারছে, তোমরা ফিরে দাঁড়িয়ে তাকে কেন উদ্ধার করতে পারো না, যারা মব করছে তাদের কেন মারতে পারো না। এই কথাগুলো তো তিনি বলছেন। আচ্ছা, এই কথাগুলো তো আপনিও বলতে পারেন, বা আপনিও তো বলবেন, যে কোনো লোকই বলবে। এখন সেই কথা বলার জন্য তিনি তার নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো তিনি বলবেন, এবং আপনি কোনো অবস্থায় তাকে বন্ধ করতে পারবেন না। বরং আপনি তার এই কথা যদি ভয় পেয়ে যান, তাহলে আগামীতে যেটা হবে, ওই যে যারা মব করছে আপনার পক্ষে, তারা ভয় পেয়ে যাবে, আর যারা মিছিল করছে তারা আরও শক্তিমত্তা পেয়ে যাবে এবং কৌশল পেয়ে যাবে। এটা হলো দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম, যে কাজগুলো আপনি করছেন। তৃতীয়ত, কেন বারবার কথায় কথায় সরকার, বিরোধী দল, পত্র পত্রিকা থেকে শুরু করে সব জায়গাতে শুধু শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, এর বাইরে কেন কথা নেই? কেন আপনি আপন কর্মে নিজেকে ব্যস্ত রাখতে পারছেন না? কেন আপনার আত্মবিশ্বাস প্রবল হচ্ছে না যে আপনি যে কাজগুলো করছেন সে কাজের কারণেই আপনি নন্দিত হবেন, প্রশংসিত হবেন, আর সেই কাজের ফলে দেখা গেল যে শেখ হাসিনা তিনি নিন্দিত হবেন এবং তাকে কেউ পছন্দ করবে না? কেন আপনার এই জিনিসগুলো হচ্ছে না আপনার মধ্যে? তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা তো এখানে একক কোনো ব্যক্তি নন। তিনি এখন ৭৯ বছর বয়সী একজন ভদ্রমহিলা। ৭৯ বছর বয়সে একটা পুরুষের অনেকগুলো অর্গান, যাকে বলা হয়, অ্যাক্টিভ থাকে। ৭৯ বছর বয়সে ইচ্ছা করলে সে সন্তান উৎপন্ন করতে পারে, ৭৯ বছর বয়সে সে যুদ্ধ করতে পারে, আরও অনেক কিছু করতে পারে। কিন্তু ৭৯ বছর বয়সে একটা রমণীর জন্য সত্যিকার অর্থে তার অনেকগুলো শারীরিক জটিলতা দেখা দেয়। তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে ৭৯ বছর বয়স থেকে আপনি কেন তাকে ৩৯ বছর বয়সে নামিয়ে আনছেন, তাকে উদ্দীপিত করে তাকে, যাকে বলা হয় তার যে শারীরিক যে ইন্টারনাল যে গঠন, যেমন ধরুন শরীরে কতগুলো কোষ, সেল, এটা অটোমেটিক তৈরি হয়। ব্রেনের যে নিউরনগুলো, এটা অ্যাক্টিভ হয়ে যায় যখন আপনি তাকে হিট করেন না হার্ট করেন। এখন ৮০ বছরের একজন বৃদ্ধা মহিলা যখন আপনি তাকে হিট করবেন, অটোমেটিক তার শরীরের অনেকগুলো কোষ তৈরি হয়ে যাবে, তিনি যৌবন ফিরে পাবেন।
তার শক্তিমত্তা বেড়ে যাবে, তার কণ্ঠে দৃঢ়তা বেড়ে যাবে। এরপর আপনি যদি তাকে বিপদে ফেলেন, অটোমেটিক্যালি তার ব্রেনের যে চিন্তার শক্তি এটা বেড়ে যাবে এবং তিনি কৌশলী হবেন, বুদ্ধিমতী হবেন, জ্ঞানী হবেন, প্রজ্ঞাবান হবেন। এই সুযোগটা আপনি তাকে করে দিচ্ছেন এবং এটা প্রকৃতির একটা নিয়ম। এবং এই নিয়ম অনুযায়ী আপনি যদি দেখেন, গত 1 বছর আগে অর্থাৎ শেখ হাসিনা টেলিফোনে কাঁদতেন, অবিরত কাঁদতেন, এটা তার একটা হতাশা ছিল। এখন কি তিনি কাঁদছেন? তিনি নরম হওয়ার চেষ্টা করছেন, তুলু তুলু করে নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করেছেন আজ থেকে 7-8 মাস আগে। আর এখন কি করছেন? এখন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ঠিক সেই সময়টাতে তার যে দৃঢ়তা ছিল তার চেয়ে আরও এখন বেশি দৃঢ়তা তিনি দেখাচ্ছেন। আগে তিনি তার পিতার হত্যাকারীদের সেই বিচার করার জন্য তিনি হুমকি ধামকি দিতেন, আর এখন আওয়ামী লীগের যত নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, লীগ, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে পুনর্বাসিত করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, তারপরে তাদেরকে আবার যাকে বলা হয় মানে তাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন, কাউকে এক চুল ছাড় দিবেন না। তিনি এবার চিনে গেছেন, বুঝে গেছেন, আগে যে ভুলগুলো করেছেন সেই ভুল করবেন না। আগে যাকে ছ্যাঁচা দরকার তাকে ছ্যাঁচা দিতে পারেননি, যাকে ডলা দেওয়া দরকার তাকে ডলা দেননি, দয়া দেখিয়েছেন, করুণা দেখিয়েছেন, এইবার আর তিনি ভুল করবেন। এইবার তিনি সবাইকে একবার হামানদিস্তার মধ্যে ঢুকিয়ে পুঁতা দিয়ে গুতিয়ে গুতিয়ে সবগুলোর ঘিলু আর পায়ের নখ একত্র করে ফেলবেন, বোঝাই যাবে না যে কোনটা মাথা আর কোনটা পায়ের নখ। এইরকম তিনি প্রতিহিংসা ছড়াচ্ছেন এবং এই কথাগুলো শুনে তার নেতাকর্মী যারা আছে তারা বলে যে হ্যাঁ, নেতা তো এরকমই দরকার, এরকম শক্তিশালী নেতা দরকার এবং দুর্বল নেতা দিয়ে তো হবে না। তো এই কাজগুলো সরকার করে দিচ্ছে, করে দিয়ে কি করছে তারা, যে নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করছে, সেই রোড ম্যাপকে যাকে বলা হয় আরও দূরে ঠেলে দিচ্ছে। একেবারে সর্বশেষ যেটা, সেটা হলো শেখ হাসিনাকে নিয়ে ভারতে একটা বিরূপ আলোচনা হতো যে তিনি ভারতের জন্য একটা লায়াবিলিটিস, কিন্তু তার সামগ্রিক কর্মকাণ্ড সাম্প্রতিক সময় অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি ভারতের জন্য অপরিহার্য এবং তিনি বাংলাদেশের অনেক জনগণের নিকট যখন এখন রিভার্স ক্যারেক্টারে চলে আসছেন, অর্থাৎ যখন তিনি পরাজিত হয়েছেন ওই সময়টিতে সবাই মনে করেছিল একটা আপদ গেছে, তিনি যখন ক্ষমতায় ছিলেন সবাই মনে করেছিল এর যাওয়া উচিত। এখন অনেকেই মনে করছেন যে এই বাংলাদেশে তার মতো একজন শক্তিশালী লোক দরকার রয়েছে, এই বাংলাদেশকে শাসন করার জন্য আসলে শেখ হাসিনারই দরকার। এই কথাগুলো কিন্তু এখন বলছে, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের বুককে, আপনি থাপড়াতে পারবেন, তারপরে দাঁত তুলে খুলে পড়তে পারবেন, আপনাকে পাড়াতে পারবেন, মপ করতে পারবেন, কিন্তু আপনি তো মানুষের হৃদয়ের মনের এই কথাগুলো বন্ধ করতে পারবেন। এই কথাগুলো অহরহ হচ্ছে। দ্বিতীয়ত, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। তো সেই গ্রিন সিগন্যাল থাকার পর তারা এই গত 1 বছরে তাদের রাষ্ট্রদূত বলেন, তাদের পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবার সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করেছে যে আসলে তাদের স্বার্থগুলো সংরক্ষণ করা যায় এমন কাউকে ক্ষমতায় বসানো যায় কিনা। তো এত কিছু পরীক্ষা নিরীক্ষার পর তারা এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেই, আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বন্ধু নেই। ফলে শেখ হাসিনাকে যদি একটা মনুমেন্ট, জাস্ট তার নামটা, কিচ্ছু করার দরকার নেই, কাজ তো করবে ভারতের কাজ তো করবে ভারতের লোকজন। তো এইরকম একটা মাস্টার প্ল্যান করে ভারত যে চক্রান্ত করছে এবং শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে অপরিহার্য মনে করছে, এই মনে করার পেছনে আপনি আমি এই বাংলাদেশে বসে সরকারের থেকে, সরকারের বাইরে থেকে এই যে খুঁচিয়ে খুঁচিয়ে শেখ হাসিনাকে ভারতের কর্তৃপক্ষের নিকট, কর্তা ব্যক্তির নিকট অপরিহার্য যে করে তুলছি, এই দায়গুলো আপনি আমি এড়াবো কী করে? অথচ 6-7 মাস আগে ভারতের অনেক রাজনীতিবিদ বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, তাকে বিচারের মুখোমুখি করা হোক, আমরা কেন ওই দায়িত্ব নিতে যাব? কিন্তু এখন তো সে কথা বলছে না। এখন সবাই মনে করছে যে না, বাংলাদেশে ভারতের যে স্বার্থ, সেই স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। তো কাজেই কূটনীতি, রাজনীতি আসলে এত সহজ নয়। এটা গ্রামীণ ব্যাংক চালানো নয়, এটা গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম চালানো নয়, এটি গ্রামীণ চেক, গ্রামীণ ড্যানন মানে ওই দই তৈরির কারখানা
সেখানে 800 কোটি টাকা বিনিয়োগ করে পুরো টাকা লস করা, এটা নয়, এ রাজনীতি। এখানে শতভাগ ঝুঁকি, 100% ঝুঁকি। এখানে 3 মাসের জন্য এমপি হয়েছে বা 1 বছরের জন্য এমপি হয়েছে অনেক লোকে। 2024-এর জানুয়ারি মাসে যারা সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগের নতুন, আবার অনেকে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগের সাথে বিদ্রোহ করে, সেই মানুষগুলো দেখেন এখন লাথি গুঁতো খেয়ে পালিয়ে জায়গা জমি সম্পদ হারিয়ে একেবারে রাস্তার ফকির হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন ধরেন, কিন্তু যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেল, এমনকি আওয়ামী লীগ করেনি বা আওয়ামী লীগের সহযোগী ছিল, দেখেন তাদের জীবনটাও দুর্বিষহ হয়ে গেছে। দিস ইজ পলিটিক্স। এখানে একবার কেউ ঢুকলে এখানে আর দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত না হয়ে অথবা পুরো বেনিফিট না নিয়ে এখান থেকে ফিরে যাওয়া যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী এখানে ঢুকেছেন, আপনারা যে খুব সহজে যেতে পারবেন বা খুব সহজে চলে যাবেন, এটা হবে না। অনেকগুলো বছর বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনের যে হাওয়াটা সেটা দেখেনি, এবং সব দলের পার্টিসিপেশনে একটি নির্বাচন হবে। বাংলাদেশের প্রতিটা সিটে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী আছেন। তো এই একাধিক যোগ্য প্রার্থী আছেন, প্রত্যেকে যে যার যার জায়গা থেকে মনে করছে যে নিজেরা যোগ্য, কিন্তু প্রত্যেকে আবার সেটাও একমত হয়েছি আমরা যারা মনে করছি যে আমরা মনোনয়ন প্রত্যাশী আছি, যে দল যাকে মনোনয়ন দেবে আমরা প্রত্যেকে তার হয়ে কাজ করব। এবং এই কাজগুলো প্রতিনিয়ত দলের সাংগঠনিক পর্যায়ে চলছে, সেন্ট্রাল লেভেলে চলছে এবং তৃণমূল পর্যায়ে চলছে। আমরা কিন্তু এই গোছানোর কাজটা করছি। এবং আপনারা জানেন যে বিএনপি বিশাল একটি দল। এই দলের আসলে কাজগুলো করতে যে ওভারনাইট হয়ে যাবে সেটাও আসলে বলাটা ঠিক না। তো আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়ে, বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়ে মাঠ গোছানোর কাজে এবং জনগণের কাছে বিএনপি কেন সকলের থেকে আলাদা সেই বিষয়গুলোকে নিয়ে আসলে পজিটিভ ভাইবটা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, এবং এটা খুব জোরে সোরেই করছি আমরা প্রত্যেকটা আসনে। জি, এই পজিটিভ ভাইব তৈরি করার ক্ষেত্রে আপনাদের যদি আমি পয়েন্ট হিসেবে চিন্তা করি, আপনাদের নেগেটিভ যেই বার্তাগুলো বা প্রচারণাগুলো আপনাদের সম্পর্কে সম্প্রতি আসছে, চাঁদাবাজি একটা অন্যতম জায়গা, দখলবাজি, এই বিষয়গুলো আছে। অনেক সময় আবার মানে ভাইরাল বিভিন্ন বক্তব্য, কলিজা ছেঁড়া বা কলিজা খোলার একটা খুব ভাইরাল বক্তব্য, সেটি একটা জায়গায় না, কুড়িগ্রামের বিএনপি আহ্বায়ক আনিসুর রহমান, তিনি একজন জামাতের একজন নেতা, স্থানীয় জামাতের নেতাকে বলছেন কলিজা ছিঁড়ে ফেলবেন, বিএনপিকে চেনো, এটা এই ধরনের কথা। আবার মানে এটি কুড়িগ্রামের কথা বলছি। আবার কুমিল্লায়ও দেখা যাচ্ছে বিএনপির একজন নেতা, তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলছেন তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। এরকম যে বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে, বা চাঁদাবাজ, দুর্নীতি, দখলবাজি, এই খবরগুলো যে আসছে, তাতে আপনাদের কিছু নেগেটিভ প্রচারণা হচ্ছে, নেগেটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট এই সময়ের মধ্যে আপনারা কি পেলেন নির্বাচনের আগে? নেগেটিভ যে প্রচারণাগুলো হচ্ছে, সেই নেগেটিভ প্রচারণাগুলো কোনোটাই তো আমরা কিন্তু অস্বীকার করছি না। এবং যেখানে একেবারে প্রমাণস্বরূপ যেই অভিযোগগুলো আমাদের কাছে আসছে, আপনারা জানেন যে 7,500-এর উপর নেতাকর্মীকে কিন্তু বিএনপি থেকে অলরেডি বহিষ্কার করা হয়েছে। এবং এই 7,500 নেতাকর্মী কিন্তু বিএনপিতে একদিনে তৈরি হয়নি। এরাও কিন্তু সেই মাফিয়াতন্ত্রের যুগে কিন্তু তারা বিএনপির সাথে ছিল। তারপরেও কিন্তু মানুষগুলোকে শুধুমাত্র দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই নেগেটিভ বার্তাগুলো নিয়েও কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি, এভাবে যাচ্ছি যে যদি আপনি আমার জন্য ভোট চাইতে যান, যদি আপনি তার আগের দিন রাতের বেলা কারো পুকুরের মাছটা চুরি করে আসেন, তাহলে কিন্তু আপনি যদি গিয়ে পরের দিন সকালে বলেন যে আমার মেয়ের জন্য একটা ভোট দিন, তাহলে কিন্তু ভোটটা আপনি পাবেন না। কি কারণে? যে আপনি কিন্তু তাকে রাতের বেলাতেই কিন্তু তার পুকুরের মাছটা চুরি করে এসেছেন। সো এক্সাম্পল যেটা ক্রিয়েট হয়েছে কিছু কিছু, এটা তো আমরা অস্বীকার করছি না, বরং একটি পলিটিক্যাল পার্টি, বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি কাজ করেছে যে আমি জানি না, যে তারা অ্যাড্রেস করছে, সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে সাংগঠনিকভাবে। এবং শুধু সেটা না, সেটা করার পর আবার কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিকে বলছে যে আপনারা আইনগত ব্যবস্থা নেন, যেটা কিন্তু আসলে দলের হাতে নেই, এটা রাষ্ট্র করতে হবে। তো এত কিছু করার পরে আমরা পজিটিভ ভাইব বা পজিটিভ বার্তা যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, যে আমরা বেসিক্যালি আমরা 17 বছর যে অত্যাচারের শিকার হয়েছি, এই অত্যাচার কিন্তু আমাদেরকে অন্য কাউকে অত্যাচার করার লাইসেন্সটা দেয়নি। দল কিন্তু আমাদেরকে সেটা লাইসেন্সটা দেয়নি, বরং দল কিন্তু এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। সো আমরা আমাদের বিরুদ্ধে সংঘটিত সকল অত্যাচার, গুম, খুন, ক্রস ফায়ার, 50 লক্ষ 60 লক্ষ মানুষের মামলা, এসবগুলোর প্রতিশোধ আমরা নেব হচ্ছে ব্যালটের মাধ্যমে। আমরা কিন্তু এই স্লোগানটা নিয়ে কিন্তু মানুষের কাছে যাচ্ছি। আমরা কিন্তু কখনো আপনি শুনবেন না এই যে আপনি কলিজা ছেঁড়া যে কথাটা বললেন, আপনি হয়তো দেখবেন যে
হাজারেও বোধহয় একজন এই ধরনের কথা বলে না। 999 জনের কথা হয়তো আসে না, কিন্তু একজন বলে সেই কথাটা তো আসে। তো এই কথাটা যখন আমি আমি একেবারে দৃঢ় বিশ্বাস থেকে বলতে পারি, এই কথাটা যখনই বা এই ভিডিওটা যখনই আমাদের হাইকমান্ডের কাছে যাবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ হ্যাঁ, করা তার হবে। বিরুদ্ধে ব্যবস্থা এটা দেখছিলাম, শোকজ করা হয়েছে তাকে। বা এইটাও শোকজের বাইরেও যাদেরকে বহিষ্কার করার কথা বলছেন, সেই বহিষ্কারের হওয়া নেতারাও অনেক সময় আবার কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সেই ছবিগুলো ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়। মানে বহিষ্কারটা কি কোনো একদম রকম লোক দেখানো হচ্ছে কোথাও কোথাও? না, বহিষ্কারটা আপনাকে দলের কোনো পদ থেকে বহিষ্কার করা যাবে, কিন্তু একজন যদি তৃণমূলের নেতা মনে করে যে না, আমি বিএনপি একজন সমর্থক হিসেবে কোনো আমি একটা দলের কোন প্রোগ্রামে যাব, আপনি তো তাকে বেঁধে রাখতে পারবেন না। কিন্তু তার বিরুদ্ধে যদি যেই যেই ঘটনার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, এখন কিন্তু বাকি কাজটা করতে হবে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিটা মামলা করে তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া, এটা কিন্তু তাদের বিষয়। এটা কিন্তু দল করতে পারবে না। এখন আপনি দীর্ঘ 30 বছর ধরে একটা মানুষ বিএনপির ভোটার অথবা সমর্থক অথবা তৃণমূলের একজন কর্মী, সে চাঁদাবাজে লিপ্ত হয়ে গেছে, সে নিজের লোকটাকে সামাল দিতে পারে নাই, তাকে দল বহিষ্কার করলো। এখন বহিষ্কার হওয়ার পর সে মনে করে যে না, আমি মিটিং এ যাব, আপনি এই মানুষটাকে ঠেকাবেন না, কি করে? নিশ্চয়ই মিটিং এ তো ছবি যেতেই তার পারেন, আসছে। কিন্তু মিটিং এ মঞ্চে উঠে গেলে তো, বা মঞ্চে উঠে যদি বক্তৃতা করেন, তাহলে তো আবার চোখে পড়ে যায় যে তারা আছেন। সেটাই বলছি, এরকম এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো এগুলো অবশ্যই এগুলো নলেজে নিয়ে আসতে হবে এবং আমরা অ্যাড্রেসও করবো বিষয়গুলোকে। আমাদের আসলে কি বুঝতে হবে যে আমাদের পার্সপেক্টিভটা কি, আমরা কি চাচ্ছি, আমাদের এটা কি ইম্প্যাক্টটা ফেলতে চাচ্ছি, যে বহিষ্কার করছি কি ইম্প্যাক্টের জন্য চাচ্ছি, মানুষের কাছে কি মেসেজ দিতে যাচ্ছি, যে বিএনপি কখনো চাঁদাবাজকে প্যাট্রন করবে না, বিএনপি দখলদারকে প্যাট্রন করবে না, বিএনপি সন্ত্রাসকে প্যাট্রন করবে না। এইটাই তো মেসেজ দিতে চাচ্ছি। তো এই মেসেজটা যদি দিতে না পারলাম তাহলে তো কোনো কাজ হলো আমরা বহিষ্কার করে। তো যারা এই গুটিকতক এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো হয়তো সামনে আসছে, বাট আরো অনেক ঘটনা ঘটছে যেগুলো সামনে আসছে না, পজিটিভলি বিএনপি কাজগুলো করছে এবং এটার সাংগঠনিক ভাবে নিজেদেরকে ক্লিনিং করার জন্য কিন্তু কাজগুলো করছে। জি, মানে এই যে আমি বলছিলাম যে পজিটিভ পয়েন্ট কি কি হচ্ছে আর্ন করছে, আর নেগেটিভ পয়েন্টের কথাগুলো তো আমি উল্লেখ করছিলাম বা প্রচারণার মধ্যে আছে। পজিটিভ কি এটাই যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, আর কি কিছু মানে জনগণের সামনে পজিটিভ কি দেখাচ্ছেন এই সময়? আমরা এখন পজিটিভ আর একটা রাজনৈতিক দল হিসেবে যারা দীর্ঘ 3টি নির্বাচনকে প্রতিহত করেছে, সো কল্ড নির্বাচনকে প্রতিহত করেছে, তারা এখন পজিটিভ কি দেখাতে পারে জনগণকে, যে তারা একটা ম্যান্ডেট দিতে পারে, তারা ম্যানিফেস্টো দিতে পারে, তারা এজেন্ডা দিতে পারে, তারা স্বপ্ন দেখাতে পারে বাংলাদেশের মানুষকে, যে হ্যাঁ, আমরা এই স্বপ্নগুলো আপনাদের, এখন তো তারা এক্সিকিউশনের কোনো লেভেলে নাই, এমন কোনো পাওয়ার তাদের নাই বা সেই স্টেজেও নাই যে তারা এক্সিকিউট করে দেখাবে কোনো কিছু। যেমন আমি আমার এলাকাতে গত 10 দিন আমি গণসংযোগ করেছি, আমার 17টা ইউনিয়নে 17টা ইউনিটে আমি 100-র উপরে আমি স্পটে গণসংযোগ করেছি। প্রতিটা স্পটে আমার দুটো তিনটে পজিটিভ মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করি, যে দল আমাদেরকে বলেছে। আপনারা জানেন যে আমাদের 31 দফা আছে এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোটা 31 দফার উপরে ভিত্তি করে হবে, আশা করছি সেরকমই। তো সেই জায়গা থেকে যে ঐক্যবদ্ধ বিএনপি থাকতে হবে, এটা আমাদের একটা পজিটিভ মেসেজ থাকে, যে যাকেই নমিনেশন দেবে দল আমরা সবাই তার হয়ে একসাথে কাজ করবো। So আমরা ধানের শীষে ভোটটা করছি এখন থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির তৃণমূল পর্যন্ত, যে বিএনপির একজন নেতা যদি পাশের কোনো গ্রামে যায়, সে যদি জানে যে এটা বিএনপির নেতা, তাকে দেখে কিন্তু ডিসাইড করবে যে বিএনপি দলটা কেমন। সো আমাকে ব্যক্তি ইমেজটা বিল্ড আপ করতে হবে, এটা একটা পজিটিভ মেসেজ আমরা দিচ্ছি। থার্ড যেটা দিচ্ছে, যে যেই ভঙ্গুর দশা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের কিন্তু আসলে সবগুলো সাংগঠনিক, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ভাঙা হয়েছে প্ল্যানিং ওয়েতে, সিস্টেমেটিক্যালি এবং ডেলিবারেটলি ভাঙা হয়েছে, যেন বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে। সো আমরা তাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি, যে যারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন না কেন পরবর্তীতে, তাদের জন্য কাজটা খুব বেশি সহজ হবে না। আমরা আকাশ কুসুম কোনো স্বপ্ন বা অলীক কোনো স্বপ্ন কিন্তু জনগণকে দিচ্ছি না। আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা বাস্তবিকভাবে করে দেখাতে পারবো, যদি জি, আমরা রাষ্ট্র এই ক্ষমতা একটু পরিচালনার কথা দায়িত্ব বলবো প্রাপ্ত হই, মানে এবং আপনাদের যে জনগণকে কিন্তু আমরা প্রতিশ্রুতি দেয়া। স্বপ্ন দেখানোর সাথে সাথে স্ট্রাগলের। জি, জি, এই যে প্রতিশ্রুতি যারা 31 দফার ভিত্তিতে হবে আপনাদের, তাহলে যে সংস্কার কমিশনে এতদিন ধরে আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশনের কথা বলছি, আর এতদিন ধরে যে আলোচনা হচ্ছে সেখান থেকে যেই মানে জুলাই সনদটা আসবে, সেটি আপনাদের ভিত্তি হবে না? মানে 31 দফার ভিত্তি 31 দফাই থাকবে? আমি আমি তো বলি না 31 দফাই হবে, সেটা বলিনি। আমি বলেছি 31। আপনি দেখেন আমাদের সংস্কার কমিশন যেগুলো, ঐক্যমত্য কমিশনে যতগুলো যারা যারা ওখানে প্রতিনিধিত্ব করছেন অথবা যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, আপনি আমাদের 31 দফা করে দেখেন, প্রত্যেকটা সংস্কার কমিশনের কথা কিন্তু ওখানে লেখা আছে। তার মানে এটা না যে বিএনপি 31 দফা দেখে তারা সংস্কার কমিশন গুলো গঠন করেছেন, সেটা না।
বরং যখন একটি রাজনৈতিক দল অথবা সরকার জানে যে রাষ্ট্রটাকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য কোন কোন সেক্টরে হাত দিতে হবে, এগুলো হচ্ছে বেসিক জায়গা, এই বেসিক জায়গাগুলোতে হাত দিতে হবে। সো জুলাই সনদে যে জিনিসগুলো আসবে, 31 দফাতে যা আসছে না কেন, আমাদের ঐকমত্য কমিশন থেকে যা আসছে না কেন, মানুষের ভালোর জন্য যে জিনিসগুলো আসছে না কেন, সবগুলোকে কিন্তু আমরা ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছি। এবং আপনি এটাও জানেন যে 31 দফাতে কিন্তু আমরা আমরা এটাকে 31 দফা বলি, কিন্তু আমরা যখন 31 দফাটাকে পাবলিক করেছি তখন কিন্তু বারংবার আমরা বলেছি দিস ইজ নট দ্য এন্ড। যদি আরো রাজনৈতিক দলগুলো মনে করে যেখানে আরো কিছু ইনক্লুড বা ইনকর্পোরেট করা প্রয়োজন, সেখানে আমরা সেটার জন্য কিন্তু ওপেন রেখেছি। কারণ রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। আপনি এটাকে তো একদিনে বন্ধ করে দিতে পারবেন না যে আজকে শুরু করলাম কালকে রিফর্ম শেষ হয়ে গেল। আপনার প্রতিদিনের ক্ষেত্রে কিন্তু আপনার ডে টু ডে বেসিস আপনার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তো আপনাকে সিচুয়েশন অনুযায়ী পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি অনুযায়ী আপনাকে এক্সিকিউশন করতে হবে। সো আপনাকে তো এটা ওপেন করে রাখতে হবে, তো বন্ধ করে দিতে পারবেন না। সো আমাদের কথাটা হচ্ছে যে আহ স্বপ্ন, স্ট্রাগল, বাস্তবতা সবকিছু নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি। কারণ আপনার ভোটারদেরকে কিন্তু এডুকেটেড করতে হবে যে তুমি তোমার সঠিক মানুষটিকে বেছে নাও এই এবং সঠিক তোমাকে মানুষটিকে মনে বাছার রাখ। ক্ষেত্রে আরেকটু প্রশ্ন করি, আপনি বলছেন ব্যক্তি ইমেজ, এখানে জামাত যেটি যেটি আপনাদের এখন অন্যতম প্রধান প্রতিপক্ষ জামাত, তারা বলছে তাদের ব্যক্তি ইমেজ ভালো, তাদের ব্যক্তিরা দুর্নীতির সাথে নাই, তারা চাঁদাবাজির সাথে নাই। অন্যদিকে বিএনপি নামের সাথে এই ধরনের বিষয়গুলো চলে আসে। তারা যেহেতু কখনো সরাসরি রাষ্ট্র ক্ষমতাও ছিল না, হয়তো বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছিল, তাদের ইমেজের জায়গায় অনেক ক্লিন, সেই বিষয়গুলোকে তারা উপস্থাপন করতে পারছে। এখানে কি আপনারা তাদের কাছ থেকে পিছিয়ে যাচ্ছেন? ডাকসু জাকসু নির্বাচনে যেরকম আসলে দেখা গেল যে কোথাও নেই ছাত্র দল, সবখানে একদম জয় জয়কার শিবির বা শিবিরদের প্যানেলের, এরকম কিছু হতে যাচ্ছে না তো? জাতীয় নির্বাচন কোনো ইঙ্গিত দিচ্ছে না তো? আমার মনে হয় না যে ডাকসু রাকসু জাকসু নির্বাচন এবং আপনার জাতীয় নির্বাচন এটা একই সূত্রে গাঁথা। আমি বলবো যেটা যে ডাকসু নির্বাচনে যে ঘটনাটি ঘটেছে ওটা শিবির শিবির বলা হচ্ছে, কিন্তু এটা একটি সম্মিলিত ছাত্র সংগঠনের কিন্তু একটি রেজাল্ট ডাকসু নির্বাচনে এসেছে। সেখানে যেটা হয়েছে আমি বলবো যে এখানে পরবর্তীতে অনেক ধরনের ইনসিডেন্ট বেরিয়ে এসছে। কোথাও নাকি যে ব্যালট পেপার ছাপা নিয়ে ঘটনা ঘটেছে, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো, অনেক ধরনের কোয়েশ্চেন আসছে, অনেক ধরনের কোয়ারিজ আসছে, অনেক কিছু আসছে। আমার কথা হচ্ছে যে নির্বাচন যেটা হয়েছে ডাকসুতে, এটা থেকে যে কোনো ঘটনা থেকে একটা পজিটিভ জিনিস আমাদেরকে নেওয়া উচিত। পজিটিভ জিনিসটা কি, যে আমাদের একটি, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল যে কি ধরনের পাবলিসিটিটা করা উচিত, কি ধরনের কাজগুলো করা উচিত। জামাত বলছে যে তারা অনেক হতে পারে ভালো কথা, তারা যদি খুব ক্লিন ইমেজের হয়ে থাকে তাহলে মানুষকে সেটা ডিসাইড করতে হবে যে আসলে তারা কতটুকু ক্লিন ইমেজের। আর জামাতের ইমেজ সম্পর্কে তো 1971 সাল থেকে শুরু করে তো নতুন করে ইমেজ আর বর্ণনা করার কোনো কিছু এখানে নেই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে আমি যেটা মনে করি যে আপনার 4 থেকে 4.5 কোটি কিন্তু নতুন ভোটার আছে, যে ভোটারদেরকে কিন্তু প্রতীক বলতে চিনেছে এক নৌকা প্রতীক, আর কোনো প্রতীক কিন্তু তারা দেখেনি। হ্যাঁ, তো প্রতীক ভিত্তিক যে প্রতীকের যে একটা ভার থাকে, প্রতীকের যে একটা ইম্প্যাক্ট থাকে, এটা কিন্তু অনেকের ভেতরে নেই, যেটা আমি আমি মনে করি। তো সেক্ষেত্রে তারা কিন্তু ব্যক্তিকে দেখবে যে এই ব্যক্তিটা কতটুকু ভিজিবল, এই ব্যক্তিটা কতটুকু দেশের জন্য কাজ করছে, বা এই ব্যক্তিটার সাথে আমি কতটুকু কোঅর্ডিনেট করতে পারছি, বা এই ব্যক্তির মাধ্যমে আমি কতটুকু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নটুকু দেখতে পাচ্ছি। এই বাছ বিচারগুলো করে কিন্তু তারা ভোট দিবে। এখন একটি রাজনৈতিক দল তার নিজস্ব নেতাকর্মীদেরকে, নিজস্ব সমর্থকদেরকে চাঙ্গা রাখার জন্য অনেক ধরনের রেটরিক ইউজ করবে, এটাই স্বাভাবিক। অনেক ধরনের কথা মাঠে ছড়াবে, এটাই স্বাভাবিক। তারা অন্যকে দুষবে, আমরা অন্যকে দুষবো, এটাই স্বাভাবিক। এবং এটা একটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে ওনারা যদি মনে করে থাকেন যে দে হ্যাভ দ্য অল দ্য ওয়ে দ্য ক্লিন ইমেজেস, ইটস ভেরি ফাইন, ফ্যান্টাস্টিক। আপনার নির্বাচনে আসেন, জনগণকে ডিসাইড করতে দেন। জনগণ যদি মনে করেন যে ইউ আর কেপেবল, আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো। জি, অনেক রকম কথা ছড়াবে মানে রাজনৈতিক অবস্থান থেকে, এটি এটি আপনি বলছেন। আমরা আরেকটা জায়গায় একটু যাই, যে আপনি তো নিজে একজন আইনজীবী বটে, এই বিষয়টা হয়তো আপনিও ভালো দেখবেন, জানবেন যে আপনারা যেমন লক্ষ লক্ষ মামলার হিসাব দেন যে এত লক্ষ মামলা হয়েছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে, তারা আসলে অনেকে গ্রেপ্তারের শিকার হয়েছে বা হয়রানির শিকার হয়েছে সেই পুরো সময়টা জুড়ে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক, তার বাসায় কর্মচারী ইত্যাদি, তার আত্মীয় স্বজন, নানান রকম লেজে লেজে পেঁচিয়ে অনেকের নামে অনেক অনেক মামলা হচ্ছে। সেই সেই মামলাগুলোর ক্ষেত্রে আবার মামলা বাণিজ্যের পেছনে থাকছে বিএনপি নেতাকর্মী। সেটি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বলছেন তাই না, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় রাজনীতি করছে তারা বলছে।
আইনজীবীরা অনেকেই কথা বলছেন যে আমার অনুষ্ঠানে এসে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ যেমন বলছিলেন যে আসলে এরকমটা হচ্ছে, অনেকেই বলছেন আসলে যে বিএনপির এই মামলা বাণিজ্যের সাথে, সেটি কি আপনারা কখনো লক্ষ্য করেছেন যে মামলা বাণিজ্যে যারা আছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? না, এই মামলা বাণিজ্য যে হচ্ছে এটা আমিও আপনাকে বলছি, কারণ আমি লয়ার। আমি নিজেও দেখেছি যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অতি উৎসাহী মানুষগুলো বিভিন্ন সময় মামলাতে অনেকের নাম ঢুকিয়ে এই কাজগুলো চেষ্টা করেছে, এবং এগুলো আমাদের অঞ্চল ভেদে আর কি, যার যে কনস্টিটিউয়েন্সি আছে বা যে যে এলাকার রাজনীতিটা করি, এলাকা ভিত্তিক ভাবে এগুলো কিন্তু আমাদের মনিটরিং সেল করা হয়েছিল, আমরা সেটাও করেছি, আমরা দেখে এগুলোকে অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি যেন এটা না হয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে শারমিন, 1500 বছর ধরে যে কালচারটা ডেভেলপ করা হয়েছে, মানুষের মনোজগতে যে জিনিসগুলো আছে, আপনি ওভারটেক এগুলো এখান থেকে বের করে ফেলতে পারবেন না। এই যে মামলা করে শায়েস্তা করা যায়, এটা তো মানুষ ভুগে গেছে। শারমিন, আপনার গায়ে যখন হাত পড়বে, আপনি কিন্তু এটা মনে রাখবেন, বিএনপির ঘরে ঘরে মানুষের গায়ে কিন্তু হাত পড়েছে। তার রিপারকেশনটা কি হতে পারতো 5 তারিখের পরে, যেটা আওয়ামী লীগ কিন্তু একটা প্রেডিকশন দিয়ে গিয়েছিল, যে লক্ষ লক্ষ লাশ কিন্তু রাস্তায় পড়ে থাকতে পারে। এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্যে বলতেন, সিনিয়র নেতারা বক্তব্যে বলতেন। সেখান থেকে বিএনপি আমরা কি করেছি, যারা দিনের পর দিন রাতের পর রাত মাঠে ঘুমিয়েছে মামলার ভয়ে, যাদের পরিবারে ক্রস ফায়ার হয়েছে, যাদের পরিবারে গুম হয়েছে, এই মানুষগুলোকে দিয়ে কিন্তু আমরা 5 তারিখের পরে আওয়ামী লীগের ঘর পাহারা দিয়েছি, যেন কোনো ধরনের অকারেন্স করতে না পারে। এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল। 5 তারিখে যখন সরকারের পতন হলো, সরকার পালিয়ে গেল, 8 তারিখে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে যে যার যার এলাকায় চলে যান। আমি 8 তারিখ রাতের বেলা আমার নাটোরে চলে গেলাম, এবং 6 তারিখ থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের বিএনপি নেতাকর্মী তাদেরকে দিয়ে আমরা কিন্তু আওয়ামী লীগের ঘর বাড়ি পাহারা দিয়েছি। কি কারণে? আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল। আপনি খালি মনে করেন তো, যে এই মানুষগুলোর ভেতরে যে ক্ষোভ ছিল, যে দ্রোহ ছিল, যে এতগুলো বছর আমাকে নির্যাতন করলো, এদেরকে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে কি অবস্থা হতো। সেই জায়গা থেকে এই মানুষগুলো কি করে, এই মানুষগুলো তারপর আমরা অনেকখানি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছি, যে তাদেরকে এই যে মামলা বাণিজ্য এটা করে নাই, আমি আমি বলবো না, এটা অবশ্যই করেছে, এবং আমরা যতটুকু পেরেছি এটাকে কন্ট্রোলের মধ্যে। যেমন আমার কাছে একজন এসেছিল একটা মামলা করতে, ঘটনা ঘটেছে হচ্ছে আপনার নোয়াখালীর কোন একটা এলাকায়, তারা এখন এসে মামলা করতে যাচ্ছে, প্রধান 1 নম্বর আসামি দিয়েছে শেখ হাসিনা। তা আমি বললাম যে আপনি তো মামলা নষ্ট করতে এসেছেন, কারণ আপনি এই ঘটনাটা সত্য ঘটনা, আপনি যখনই শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করবেন আপনার মামলার মেরিটটা নষ্ট হবে। তো হয় কি, অনেক সময় আমরা লয়াররা যারা থাকি তারা কিন্তু মিসগাইড করে থাকি। তখন কিন্তু ভদ্রলোক কিন্তু সেই মামলাটা স্পেসিফিক 7 জনের নাম দিয়ে মামলাটা করলেন, আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম, উনি চলে গেলেন। তো আমাদের হয়েছে কি, ওই যে মনোজগতের যে পরিবর্তনটা 15-17 বছর, যে আমার কাছে তো ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে দেখো কি করা যায়, তো এই জায়গা থেকে সরে আসতে সময় লাগবে শারমিন। এটা 1 বছর ইটস নট এনাফ টাইম আমার মনে করি, যে বাট যদি এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করা শুরু করি, তাহলে এটা ডে টু ডে বেসিসে এটা ডেভেলপ করবে বলে আমি বিশ্বাস করি, এবং এটা করাতে হবে। এটা আপনাকে আইনের ভেতরে নিয়ে এসে, ডিসিপ্লিনের ভেতরে জি নিয়ে এসে জি, এটি মানুষকে নিশ্চয়ই ভালো উদ্যোগ যে আপনারা যদি এইটা কন্ট্রোল করবার চেষ্টা করেন। আপনি মানবাধিকার কমিটির সদস্য বটে, আপনি সেখান থেকেও একটু প্রশ্ন করতে চাই যে এই বিষয়গুলো নিয়ে কি আপনারা সোচ্চার কোথায় হচ্ছেন? আপনি বলছেন মামলা বাণিজ্য সেটি কন্ট্রোল করার চেষ্টা হয়েছে, কিন্তু যেগুলো মামলা হয়ে গেল, যে যারা হয়রানির শিকার হচ্ছে, শুধু তো আওয়ামী লীগের নেতাকর্মী না, সাংবাদিক আছেন, অনেক সুশীল সমাজের অনেক ব্যক্তি আছেন যারা হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিলেন বা তেলবাজি করতেন এরকম, কিন্তু তাদের নামে সবার নামে হত্যা মামলা, মানে মামলা, আপনি জানেন বিষয়গুলো। সেখানে আপনারা আসলে কি করছেন? তাদের মানবাধিকারের বিষয়েও কি আপনারা কথা বলার প্রয়োজন মনে করছেন না? বা ধরেন মঞ্চ 71 নামে তাদেরকে ধরে নিয়ে গেল, সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে দিল হঠাৎ করে, এই যে বিষয়গুলো ঘটে যাচ্ছে এগুলোর বিষয়ে, বা একজন সাবেক মন্ত্রী হাত করা পড়া অবস্থায় তাকে, তিনি মারা গেলেন, আইসিইউতেও ছিলেন হাত পড়া অবস্থায়, এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, এই মানবাধিকার নিয়ে আপনারা কি বলছেন? কিছু বলছেন? অবশ্যই মুজিব সাহেবের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আমরা আন্তরিকভাবে, মানে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে বিষয়টা, এবং এটা এই বাংলাদেশে হওয়া উচিত বলে আমরা কখনোই মনে করি না, এবং এটাকে কোনোভাবে আমরা সাপোর্ট করি না। যে উনি যে অবস্থায় আইসিইউতে ছিলেন, সেখানে একটা হাত করা পরে রাখার তাকে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বললাম যে ওই যে কালচারটা ডেভেলপ করে দিয়ে গেছে, এটা মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে যে এরকম করে রাখতে হবে। বাট একটা হাত করা কাকে পড়ায়? কোনো দুর্ধর্ষ আসামি কন্টেম্প সেলে যাকে তারা আছেন ডান্ডা বেড়ি পরিয়ে রাখে, হ্যাঁ? তো এটা তো নিয়মের মধ্যেও আসে না। তো নিয়মগুলোকে তো আমাদের অ্যাড্রেস করে ঠিকঠাক জায়গায় নিতে হবে, যে না, এটা করা যাবে না, এটা নিয়মের মধ্যে আসে না, এটা মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন শব্দটাই তো আমাদের আর চেনা নাই। আমরা কি কাজ করেছি? আমরা এই প্রতিটা জায়গাকে যখন অ্যাড্রেস করা শুরু করেছি, আমরা বিভিন্ন সময় বলেছি, সভা সব সেমিনারে বলেছি, ইভেন আমি তো লয়ার, আমি কোর্টে যখন এগুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের 375, যেটা সিআরপিসিতে একটা সেকশন
একটা সাবসেকশন ইনক্লুড করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই ধরনের মামলা যেগুলো করা হচ্ছে, যেখানে আহ আহ, ইচ্ছাকৃতভাবে অথবা উদ্দেশ্যমূলকভাবে কারো নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই মামলাগুলোকে ফার্স্ট ট্র্যাকে নিয়ে গিয়ে সুপেরিয়র পুলিশ অফিসারদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে দ্রুত গতিতে এই মামলা যদি কোনো প্রমাণ পাওয়া না যায়, তাহলে যদি এগুলোকে সেখান থেকে প্রত্যাহার করে দেওয়া হয় অথবা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়। এই যে ইনিশিয়েটিভ নেওয়া, এই ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন না যেগুলোকে 100% এক্সিকিউট হচ্ছে। কারণ আমিও তো বলেছি যে আপনার প্রবণতা, এই প্রবণতার জায়গা থেকে সরে আসতে কিন্তু আপনাকে সময় দিতে হবে, এটা আপনি ওভারনাইট করতে পারবেন না। এখনো কিন্তু এই 375 সম্ভবত 375ই হবে, সংযুক্ত হওয়ার পরে যে সব মামলা ইনভেস্টিগেশন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি করছে আপনি বলতে পারবেন না। পুলিশ তো কাজ করে না, পুলিশ তো ইনঅ্যাক্টিভ হয়ে কিন্তু বসে থাকে। আদালত, আপনি আইনজীবী মানুষ, আদালতের কথা বলেন, আদালতেও নাকি এখন মবের ভয় পায়, মানে জামিন দেয় না, আদালতে রিমান্ডের আদেশ দিয়ে দেয়, যেখানে আসলে জলজ্যান্তভাবে সাধারণ চোখেও দেখা যায় যে তার সাথে অন্তত যেই অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাতে তার সংযুক্তি নাই, তিনি হয়তো অপরাধী কিন্তু সেই অপরাধে না যেই অপরাধে তার মামলা হয়েছে। আইন তো দেখবে সেই অপরাধের বিষয়ে, কিন্তু আদালতেও তার জামিন হয় না, আদালত তাকে রিমান্ড দিয়ে দেন এবং আদালত নাকি মবের ভয় পান। কথা হচ্ছে যে আদালত, লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি, দুই ধরনের আদালত এখানে আছে। আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে আপনারা জানেন যে 5 তারিখের পরে হাতে গোনা কয়েকজন জাজ সেখান থেকে তারা চলে গেছেন, বাকি সবাই কিন্তু বহাল তবিয়তে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছেন। লোয়ার জুডিশিয়ারিতে কেউ ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছে, নারায়ণগঞ্জ থেকে সিলেট গেছে, কাউকে কিন্তু প্রত্যাহার করা হয়নি। সো আপনাকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে আদালত প্রাঙ্গণে যারা ছিলেন গত 15-17 বছর ধরে অন্যান্য অনেক সেক্টরের মতো, তারাই কিন্তু এখন বিরাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি মবের ভয় কেন পাবেন, ইটস আপ টু ইউ। আপনাকে সে প্রেশারটা এখন দেয়া হচ্ছে কিনা। এখন তো কাউকে গুম করা হচ্ছে না, এখন তো কাউকে ক্রস ফায়ার করা হচ্ছে না। এখন তো কথা বলে আমরা যখন টকশো থেকে বের হই তখন তো আমাকে আমার টিভি চ্যানেল বলে না যে আপা আপনি পেছনে দরজা দিয়ে যান, সেটা তো হচ্ছে না। তাহলে কেন আমাকে ভয় পেতে হবে? সো আমাকে ধরে নিতে হবে যারা এই ধরনের কাজগুলো করছেন তারা এগুলো করে হ্যাবিচুয়েটেড, তারা এগুলো নিজস্ব কোনো কাজে করছেন, নিজস্ব কোনো বেনিফিটের জন্য হয়তো করছেন, অথবা ওই যে এই নিজেদের ভেতরে একটা একটা দালালি করতে করতে একটা যেটা অভ্যস্ত হয়ে এসেছি সে অভ্যস্ত থেকে করছেন। তো এটা এখন যেটা হয়েছে কি, আমি এটাই বলতে না কিন্তু চাচ্ছিলাম গুম যে করে না, গ্রেপ্তার করে না, কিন্তু মবের শিকার তো হতে পারেন। সেই ভয় তো, সেই ভয়টা কি অবলোক এখনকার সময়ে? নাকি আপনিও মনে করেন আসলে এগুলো মব না, এগুলো প্রেশার গ্রুপ, যেমনটি প্রেস সচিব বলেছেন? না 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 না, এই মব প্রেশার গ্রুপ দুটো দু জিনিস। প্রেশার গ্রুপ তো প্রেশার গ্রুপের জন্য আমাকে লাঠি নিয়ে প্রেশার গ্রুপ দিতে হয় না। কলমের থেকে বড় প্রেশার গ্রুপ কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমরা যে কথাটা খুব ঠান্ডা মাথায় দুটো চারটা কথা বলতে পারি, এই কথাটা যদি জাস্ট কথা হয়, সঠিক কথা হয়, এটার থেকে বেশি প্রেশার কোনো কিছু হতে পারে না। সো যেটা মব ক্রিয়েট হয়েছে বাংলাদেশ, সেটাকে আমি প্রেশার গ্রুপ কোনোভাবেই বলবো না। আবার একটা শব্দ ইউজ করা হয় মব জাস্টিস, যেটাতে আমার প্রচন্ড আপত্তি, কারণ মবের সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নেই। সো এই জিনিসগুলোকে এটা এটা হয়েছে কি যে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের তো ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম নেই ইন্টারিম গভর্নমেন্টের। আমাদের উচিত ছিল পিক অ্যান্ড চুজ করবো আমরা কিছু কিছু বিষয় যেগুলো এই মুহূর্তে আমার প্রয়োজন। তো বর্তমান গভর্নমেন্ট অনেকগুলো জিনিস অ্যাড্রেস করতে গিয়ে মেইন জিনিসগুলো অ্যাড্রেস করতে পারেনি। সো এই যে মব তৈরি হচ্ছে, দুটো হতে পারে, ইদার মব তৈরি করা হচ্ছে অথবা তৈরি হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না, দুটোই কিন্তু গভর্নমেন্টের ফেলিয়ার হিসেবে দেখা হবে। সো গভর্নমেন্টের কি উচিত ছিল, যে পুলিশ বাহিনী, যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা যাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে যে তারা সরকারের তল্পিবাহক হয়ে সরকারের আজ্ঞা বহন করে আদিষ্ট হয়ে গুলি চালিয়েছে আমাদের সন্তানদের বুকের উপরে, এই ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আপনি তো উড়িয়ে দিতে পারবেন না, গুড়িয়েও দিতে পারবেন না, অ্যাবলিশও করতে পারবেন না। তাহলে কি করা উচিত ছিল, তাদেরকে আমার আস্থার জায়গায় নিয়ে আসতে হবে, জনগণের বন্ধু হিসেবে বা জনগণের সাথে কাজ করছে সেরকম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমি তাদের এই সেক্টরটাকে নিয়ে স্পেসিফিক্যালি কাজ করি। আমরা কি দেখলাম যে এই জায়গাটাতে কিন্তু জিরো। সো ওই জায়গাটাতে যদি আমরা কাজটা ঠিক মতো করতে পারতাম, আপনার এই মব এরকম করে ক্রিয়েট কেউ করতে পারতো না, আর নিজের মতো করে আবার মবটাকে কন্ট্রোল করা থেকেও বিরত থাকতে পারতো না। সো ওই জায়গাটাতে তো গ্যাপ তো রয়েই গেছে এই সরকারের। জি, অতএব সেই মবটা যেমন বাস্তবতা, মবের ভয় পাওয়াটাও বাস্তবতা। আপনি কি একটু এই প্রসঙ্গে বলবেন, আমি আসলে শেষ করবো, অনেকক্ষণ আপনি রাতের বেলাও কথা বলছেন, আপনি একটু এই প্রসঙ্গে বলবেন যে মঞ্চ 71 থেকে যাদেরকে মবের হাতে যারা পড়লেন, মবের হাতে হয়রানি হলেন এবং তারপরকে তাদের নিরাপত্তার কথা বলে নিয়ে যাওয়া হলো, তারপর তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেওয়া হলো, এখন তারা জেলখানায় আছেন, তাদের ওই রকম জামিন হচ্ছে না আর কি, এই যে অবস্থা। সেখানে আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনিও আছেন। মানে এই প্রসঙ্গে আপনি কি বলবেন, তাদের মানবাধিকার কি মানে রক্ষিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে? হ্যাঁ,
না, আমি বলবো যে ওনাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কি অ্যালিগেশন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে এটা আমার আসলে জানা নেই। যদি কোনো ধরনের প্রমাণ না থেকে থাকে বা প্রাইমা ফেসে যদি কোনো কেস ওনাদের এগেনস্ট না থেকে থাকে, তাহলে ওনাদেরকে অবশ্যই এরকম ভাবে আটকে রাখা বা জামিন না দেওয়াটা, এটা কোর্ট বলতে পারবে কেন দিচ্ছে না, বাট আমি বলবো যে এটা যুক্তিযুক্ত না যদি স্পেসিফিক এলিগেশন না থেকে থাকে তাদের বিরুদ্ধে। আর যদি স্পেসিফিক এলিগেশন থেকে থাকে, সেটা তো সাবজুডিস ম্যাটার, সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। তবে স্পেসিফিক এলিগেশন থাকলেও বেইল এটা কিন্তু ডিসক্রিপশন অফ দ্য কোর্ট। কোর্ট চাইলে কিন্তু, যদি কোর্ট মনে করে থাকে যে যে কোনো ধরনের কোনো বেইল বন্ড গ্রহণ করে তারা বেইল দিতে কিন্তু পারে যে কোনো আসামিকে। তো তাদের বিরুদ্ধে আসলে এলিগেশনটা কি এটা আমি ঠিক বলতে পারবো না, এটি বা কোন সাবজুডিস আইনে। ম্যাটার, জি। আহ, ফারজানা শারমিন পুতুল, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি নেতাদেরকে যখন এরকম মামলা দেয়া হতো, কোর্টের বারান্দায় হতো, তখন আমরা শুনতাম যে অনেকে বলতেন সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে মন্তব্য করাটা আসলে ঠিক হবে না, বা মামলা সুনির্দিষ্ট অ্যালিগেশন এইরকমই মানে বিষয়গুলো আসলে চলছে কিনা সেটি আসলে আমার প্রশ্ন করবার না, একটা উদ্দেশ্য ছিল। যদি আমার প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে আবার বলবো শারমিন, যে বিএনপির আমলে যে ঘটনাটা ঘটেছে, মানে ওই রেজিমে যে ঘটনাটা বা যে অপারেশন গুলো বিএনপি নেতাকর্মীর উপরে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে, তার খুব ছোট একটা সেক্টর বলতে পারেন, যে যারা সুবিধাভোগী ছিল, ম্যাক্সিমাম সুবিধাভোগী ছিল, ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি ছিল শেখ হাসিনা সহ, তার কিছু একটা একটা টায়ারের মানুষ এখান থেকে চলে গেছে, বাকি সবাই এখন পর্যন্ত বাংলাদেশে বিরাজ করছে, এবং সেই কালচার বাংলাদেশে বিরাজ করছে, সেই বাতাস বাংলাদেশে বিরাজ করছে। সো অন্যায়, লাস্ট রেজিমে যে অন্যায় ছিল, এই রেজিমে অন্যায় অন্যায়ই থাকবে, ভবিষ্যতে অন্যায় অন্যায় থাকবে, যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন থাকবে। সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাড্রেস করছি কিনা ঠিক মতো জিনিসটাকে। আমার বিরুদ্ধে হলো জন্য আমি অ্যাড্রেস করবো, অন্যের বিরুদ্ধে হলো না জন্য অ্যাড্রেস করবো না, বিষয়টা যেন সেই জিনিসটা না হয়, এটা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা চেষ্টা করতে হবে। আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে আসলে আমার বিরুদ্ধে হয়েছিল জন্য আমি তখন বলেছি যে না, এটা সাবজুডিস ম্যাটার না, বিষয়টা আসলে সেটা না। বিএনপির এগেন্সে যেটা ঘটেছে, সেই ঘটনাগুলো চোখের সামনে মানুষ দেখেছে, কিন্তু এখন অনেকটা সময় হয় কি, এই যে এই কিছু কিছু ঘটনাকে দিয়ে দেখা যায় কি পেছনে ঘটনাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা এখন অনেকে ভুলে গেছি যে আসলে গত 15 বছর কি ঘটেছে। আসলে জুলাই অভ্যুত্থানের যে 36টা দিনের যে অভ্যুত্থানটা হলো, যে স্ফুলিঙ্গটা ঘটলো, যে 15 বছরের দ্রোহের যে হুম। বহিঃপ্রকাশটা ওই 36 দিনে ঘটলো, 5 তারিখে ঘটলো, এখন কি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা আমরা করি? আপনি দেখবেন যেগুলো কি এটাই ভুলিয়ে কি দেয়া হয়। ভুলিয়ে দিচ্ছে, মানে এখনো আসলে অন্যায়গুলো এত ভালো রকমের চলছে বা জোরালো ভাবে চলছে, কোথাও কোথাও বাড়ছেও, ঘুষ নাকি এখন ঘুষের পরিমাণ নাকি বেড়ে গেছে। তো এই যদি অন্যায় যদি বেড়ে যায়, তখন তো এখনের দিকেই বেশি চোখে লাগবে, আগের কথা তো মানুষকে ভুলিয়ে দেওয়াও হচ্ছে বর্তমান অন্যায় দিয়ে। না, সেটা সেটা আপনি বলতে পারেন না যে আগের রেজিমে যে অন্যায়গুলো হয়েছে এখন অনেক বেশি হচ্ছে জন্য সেগুলো ভুলে দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে যে এখন আমরা টেলিভিশন চ্যানেলগুলো বা নিউজ পেপারগুলো দেখা যায় যে কি আহ ছোট ছোট ক্লিপ করে কিছু রিউমার নিয়ে আসে, এই রিউমার গুলো দিয়ে আমরা আলোচনায় বসে এগুলোকে এত ফুলিয়ে ফাঁপিয়ে বড় করি, দুদিন পরে শুনে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। সমস্যাটা হয়ে গেছে যে আমাদের বেসিক যে জায়গাগুলোতে কাজ করা উচিত এখন, এই বেসিক যেগুলোতে কাজ করা বাদ দিয়ে, যেহেতু আমি বলেছি একটা খুবই আনন্যাচারাল সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছে, বিভিন্ন স্টেক এখানে ইন্টারফেয়ার করছে, বিভিন্ন স্টেক চাইছে, কেউ চাইছে স্টেবিলিটি নিয়ে আসি, কেউ চাইছে যে আমি জায়গা থেকে আনরেস্ট করে ফেলি, কেউ চাইছে যে বাংলাদেশে এমন একটা অবস্থা হোক যে বলুক যে ঠিক আছে আগে শেখ হাসিনাই ভালো ছিল। তো এই সামগ্রিক ভাবে আসলে কোন দিকে বাংলাদেশে যাবে এটা ডিসাইড করতে হবে যারা এখন সরকার ক্ষমতায় বসে আছেন, বিকজ তারা এখন ক্ষমতা প্রাপ্ত এবং তারা দেশের অভিভাবক হিসেবে বসে আছেন, এবং আমরা যারা বাকি স্টেক হোল্ডার্সরা আছি, জুলাই অভ্যুত্থানে আমরা নিজেরা আমাদের রক্ত দিয়ে, সন্তানদের রক্ত দিয়েছে, আমাদেরকে যে কাজটা করতে হবে যে জনগণের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য 100% চেষ্টা করতে হবে, যেটা নিশ্চয়ই কেবল সেটাই আমাদের প্রত্যাশা। আপনি বলছেন অনেক রিউমারকে ফুলিয়ে ফাঁপিয়ে আসলে কথা বলা হয়, হ্যাঁ তা তো হয়, কিন্তু অন্তত আজকের আলোচনায় আমরা যা যা কথা বললাম এখানে আসলে কোনো রিউমার সম্ভবত ছিল না, আপনিও সেরকমটা বলেন নাই। সেই প্রশ্নগুলোর মাধ্যমেই আসলে জানবার চেষ্টা করছিলাম যে অন্যায় আসলে না না। নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন সব অদ্ভুত কথাবার্তা বলে এসেছেন নিউ ইয়র্কে বসে। তখন তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তিনি দেখতে পান না যে অদূর ভবিষ্যতেও বা নির্বাচনের পরেও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আবার চালু হবে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে। মানে এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল যে তার কয়েকদিন আগে 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল,
তো সেই শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার, এক নামে সারা বাংলাদেশে যাকে তো চেনে বটেই, বাংলাদেশের বাইরেও একটা বিরাট অংশের মানুষের জন্যেই বাংলাদেশ বলতেই যেই ক্রিকেটারের কথা মনে ভেসে ওঠে সেই সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন, শুভ জন্মদিন আপা। আর তেলে বেগুনে এই ফ্যাসিস্ট বিরোধী সরকার পুরো জ্বলে উঠেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, আপনারা সহস্র গালি দিয়েছেন আমাকে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে খেলতে না নেওয়ার জন্য, এখন বোঝা যাচ্ছে আমি ঠিক এন্ড অফ দ্য ডিসকাশন, সাকিব আল হাসান আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না। সাকিব আল হাসান আবার পাল্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে লিখেছেন যে যাক, এতদিনে তাহলে একজন কেউ স্বীকার করলেন যে কেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে পারছি না। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রীতিমতো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি নাকি বোর্ডের পুরো কর্মকর্তাদের সবাইকে বলে দিয়েছেন এই জীবনে, এই জন্মে যেন সাকিব আল হাসানের গায়ে আর কখনো বাংলাদেশের জার্সি না ওঠে। মানে সাকিব আল হাসানের ক্রিকেট বন্ধ করা আর আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা দুই যে খুব মুশকিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যারা ফুঁসে উঠছেন, যারা প্রশ্নের উত্তর দিতে হলে জ্বলে পুড়ে নানা রকম অযৌক্তিক কথা বলছেন, কিংবা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টার মতো আমতা আমতা করে বিভিন্ন মিথ্যা কথা বলছেন, তারা জানেন তাদের পক্ষে এই দুটোর কোনোটাই সম্ভব নয়। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে এখন দুবাই ভিত্তিক আর সংযুক্ত আরব আমিরাতের IL T20 ইন্টারন্যাশনাল লিগ T20-তে খেলবার জন্যে নিলামে উঠেছেন এবং মোটা টাকায় তাকে একটা দলে নিয়েছেন মুকেশ আম্বানি, ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের। সাকিব আল হাসান পৃথিবীর হেন কোনো T20 লিগ নাই যেই লিগে তার কোনো না কোনো দলে জায়গা হয় নাই, তাকে মোটা টাকায় কোনো না কোনো দল তাদের পক্ষে খেলবার জন্য নিয়োগ করে নাই। কাজেই এই সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি আর কোনোদিন পড়তে দেব না একথা বলে যুব ক্রীড়া উপদেষ্টা আসলে বাংলাদেশের কোনো উপকার করছেন নাকি আসলে গায়ের জোর জবরদস্তি দেখাচ্ছেন, সে প্রশ্ন তো ক্রীড়ামোদীরা করবেনই। কারণ একদিকে ক্রিকেট দলের কি অবস্থা সে নিয়ে যেমন প্রশ্ন আছে, বিসিবি নির্বাচন নিয়েও যা করলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাতে পরিষ্কার আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা ডক্টর ইউনূস, যিনি ওই একই সাক্ষাৎকারে বলেছেন যে 50 বছর পর্যন্ত নাকি তাকে এই 86 বছর বয়সী ইউনূসকে অনেকে ক্ষমতায় থাকতে বলছেন, এবং ইউনূস ওই সাক্ষাৎকারে এও বলেছেন যে তিনি মনে করেন না, মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক আছেন, তখন তিনি বলেছেন তিনি মনে করেন না এত সমর্থক আওয়ামী লীগের আছে। মানে বোঝেন, আসিফ নজরুল ভাবছেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, কাজে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রম আবার নিষিদ্ধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারবে, সেটা তিনি মনে করছেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাবছেন সব সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারই নিয়ন্ত্রণে থাকবে, তারই অধীনে থাকবে, কাজেই কোনোভাবেই আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে নামতে পারবেন না বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর ডক্টর ইউনূস ভাবছেন যে তিনি যেহেতু 50 বছর থাকবেন, কাজেই আওয়ামী লীগের সমর্থক বলে কিছু নেই, চারদিকে শুধু তারই সমর্থক গিজগিজ গিজগিজ করছে। এই খায়েশটা পরিষ্কার যে এদের সকলের খায়েশ দীর্ঘ সময় বা বাকি জীবনটা তারাই ক্ষমতায় থাকবেন এটা নিশ্চিত করা কিংবা এই স্বপ্ন দেখে যাওয়া। কিন্তু বিল্লাল হোসেন, মানে গ্রামের স্কুল টিচার বিল্লাল হোসেনের পুত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না হয়
সময়ে যে বদলায় তা বোঝেন না, কারণ অভিজ্ঞতার অভাব আছে, এবং যে পরিমাণ ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন, গ্রামের স্কুল শিক্ষকের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সাধারণ অর্থনৈতিকভাবে নিয়মিত একটা সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই ছেলে, যিনি এখন AK-47 নিয়ে প্লেনে উঠে যেতে চান, কিংবা যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তামিম ইকবাল কেন বিএনপি সমর্থিত নেতাদের নিয়ে বা বিএনপি নেতাদের পুত্রদের নিয়ে প্যানেল ঘোষণা করে বিসিবির দায়িত্ব নিতে বা বিসিবির ক্ষমতার কেন্দ্রে চলে আসতে চাইছিলেন, সেটাও ঠেকিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তামিম ইকবালকে সামনে রেখে আসলে সন্ত্রাসীরা বিসিবি নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছিলেন বলে তামিম ইকবাল সহ পুরো ওই প্যানেলকে নির্বাচন থেকে ছিটকে পড়তে বাধ্য করেছেন। মানে তারা মানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব স্বপ্ন দেখছেন, এমন কল্পনা করছেন, স্বাভাবিক। কিন্তু আসিফ নজরুল কোন জ্ঞানে এমন কথা বলছেন? কারণ তারা তো জানেন যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের ওপর, আতঙ্কের ওপর, ভয়ের ওপর তারা আছেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি। এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে, আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে, আওয়ামী লীগের আরো নেতাকর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না, এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে, এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা, জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা। কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই। তিনি বলেই দিয়েছেন, একদিকে তো বলেছেন তাকে 50 বছর লোকে চায়, কিন্তু এ কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তার মানে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে। তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না, এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের। দেখেন, বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা, মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন, কে যে কাকে রাজনীতি করতে দেবেন, এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের হাস্যরস প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সার্জিস আলম লিখছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না। কিন্তু দেখেন, এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয়, এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো, ডক্টর ইউনূস রীতিমতো তার হাতে 100 কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন, 2000 জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন, নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জিস আলম
50 কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন, কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই। এহেন সার্জিস আলম কিন্তু 2024 আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে 150 গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান, হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না। এহেন সার্জিস আলম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে শুয়োর বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না। সার্জিস আলমও ভাবছেন তার এই বাপদাদার সম্পত্তি, যেই সম্পত্তিতেই নাকি 150 গাড়ি নিয়ে তিনি তার বাড়ি যাচ্ছেন উত্তরবঙ্গে, সেই বাপদাদার তালুক তার সারা জীবন টিকে থাকবে। দেখেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তিনি সাকিব আল হাসানের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছেন। তিনি গিয়ে লিখেছেন, আপনাকে দেখলেই মনে চরম ঘৃণা আসে, তারপর মনে হয় আপনার 3টা বাচ্চা আছে, তাদের কোনো দোষ নেই, আমার মা যা দেখেছেন তা যেন আপনার বাচ্চাদের মাকে সহ্য করতে না হয়, মানে সরাসরি প্রচ্ছন্ন হুমকি দিলেন। এই মীর স্নিগ্ধ দেখেন যখন সার্জিস আলম ইউনূসের দেওয়া শহীদ পরিবারগুলোর জন্য 100 কোটি টাকার 50 কোটি টাকা খরচ করে ফেললো, আহত নিহতদের কোনো তালিকা করলো না, 3 মাস পর সার্জিস আলম সেই ব্যাটন আরো 50 কোটি টাকা খরচের দায়িত্ব মীর স্নিগ্ধর হাতে তুলে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তরফে শহীদদের তালিকা করার জন্য। মীর স্নিগ্ধ 50 কোটি টাকা খরচ করে ফেললেন, 100 কোটি টাকা খরচ হয়ে গেছে, এখন পর্যন্ত জুলাই শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয় নাই। এই মীর স্নিগ্ধ 2024 আগস্ট সেপ্টেম্বরের পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলতেন যে যমজ ভাই মরে যাওয়ার পর আর নাকি তার মুখে কোনো হাসি নাই, অথচ আমরা দেখলাম এই মীর স্নিগ্ধ 3 মাস যেতে না যেতে হাসি মুখে বিয়ে করছেন, তারপর মাসখানেক যেতে না যেতে ইউরোপ সফরে বেরিয়ে পড়ছেন এবং সব সময় এই সফরগুলোয় গিয়ে ব্যাপক হাসি মুখে ছবি তুলছেন আর তার ভাইয়ের অর্জিত সম্মান উপভোগ করছেন। শহীদ পরিবারগুলো প্রশ্ন তুলছে এই মীর মুগ্ধর ভাই কেন অন্য শহীদ পরিবারগুলোর থেকে সবসময় এগিয়ে থাকবে। মীর মুগ্ধর বাবা বিএনপির সমাবেশে গিয়ে দাবি করেছেন তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে এবং এখন বিএনপি থেকে নির্বাচন করবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার মানে নির্বাচনও করবেন তারা, সেটা হোক বিসিবির নির্বাচন কিংবা হোক সংসদ সদস্য পদের নির্বাচন, আজীবন ক্ষমতায়ও থাকবেন তারা। সাকিব করলে দোষ, আর যদি তারা করেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া করেন, মীর মুগ্ধর বাবা করেন, তাহলে সেটা লীলা খেলা, মানে সেই নির্বাচন করা ঠিক আছে, সাকিব আল হাসান কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচন করলে সেটা অন্যায় হয়ে গেছে। এসব লজিক, এসব যুক্তি বুঝিয়ে এই দাপটবাজির রাজনীতি করে আর কতদিন ক্ষমতায় টিকে থাকা যাবে। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে কাজটা করলেন, সাকিব আল হাসানের রাজনীতি যেমন তিনি সমর্থন করেন না, সেজন্য সাকিবকে চিরতরে বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার প্রতিজ্ঞা, শপথ তিনি ঘোষণা করলেন, ঠিক তেমনি তামিম ইকবাল কেন বিএনপি নেতাদের পুত্র নিয়ে প্যানেলে এলেন এবং কেন একটা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে এলেন, এই প্রসঙ্গ তুলে তিনি এখন কিন্তু তামিম ইকবালকেও বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার সব ব্যবস্থা করে ফেলেছেন। তার মানে তাদের জন্যে পুরো বিষয়টাই এমন যে ততদিনই তারা তালুক তাদের হাতে রাখতে পারছেন, তাদের সমর্থনে রাখতে পারছেন, নিজেদের লুটপাট চালিয়ে যেতে পারছেন, যতদিন তারা আর সবাইকে ওই জায়গা থেকে অনেক অনেক দূর রাখছেন। এই সূত্র মিলিয়েই আসিফ নজরুল, ইউনূসেরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে চায়। যতদিন নিষিদ্ধ থাকবে ততদিনই ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা স্বপ্ন দেখেন যে তারাও সাকিব তামিমকে ক্রিকেট থেকে যত দূরে রাখবেন ততই ক্রিকেট সহ
বাংলাদেশের আরো আরো ক্ষমতার সব কেন্দ্র তাদের দখলে থাকবে। তবে ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের যেমন ঘুম আসে না আওয়ামী লীগের মিছিলের সম্ভাবনায় আর আওয়াজে আর খবরে, ঠিক তেমনি সাকিব আল হাসান IL T20 মানে দুবাইয়ের যে T20 লিগটিতে খেলছেন সেই ওয়েবসাইটে খুব বড় বড় করে সাকিব আল হাসানের নামের পেছনে বাংলাদেশের অলরাউন্ডার যেমন লেখা আছে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বা ক্রিকেটার সে কথা যেমন লেখা আছে সাকিব আল হাসান সম্ভবত তার প্রজন্মেরই সেরা অলরাউন্ডারদের একজন। সাকিবের যে রেকর্ড সেটা আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতা, তার পরিশ্রম, তার মেধার পরিচায়ক। কোনো মবের রাজত্ব কায়েম করে কারো জবরদস্তিতে সাকিব আল হাসান হয়ে ওঠেননি। ঠিক যেমন বাংলাদেশের ইতিহাসে হঠাৎ ক্ষমতায় যাওয়ার লোভে চোখ চকচক করতে করতে কোনো ভুঁইফোড় দল হিসেবে গড়ে ওঠেনি আওয়ামী লীগ। এই নির্বাচনের কেন্দ্র করে অনেক কথা চলছে নির্বাচনের তারিখ দেওয়ার আগে, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের কাছে কিংবা রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ, তার আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমার আজকের কথার বিষয়টা এইরকম যে দেশটাকে আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচন করুন কিংবা নির্বাচন দাবি করুন। কথাটা শুনলে মনে হয় দেশকে রাষ্ট্র বানানোর মানে কি? তিনটা বেসিক জায়গায় আমি কথা বলবো। রাষ্ট্রের জন্য অনেক বড় বড় সংজ্ঞা আছে, সাধারণ লোক এবং দেশবাসীর বুঝানোর জন্য আমি বলছি অনেক বড় তাত্ত্বিক কোনো সংজ্ঞার এখানে প্রয়োজন নাই। সেটাকে রাষ্ট্র বলে, যেটাকে আমি বলছি সেটাকে রাষ্ট্র বলে যে এই রাষ্ট্র নিশ্চিত করবে তিনটা বিষয়, জাস্ট তিনটা বিষয় চূড়ান্তভাবে, এবং যার উপরে রাষ্ট্র টিকে থাকে, যার উপরে প্রমাণ হয় রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সব কিছু। সেই তিনটা জিনিস হলো রাষ্ট্রের যারা জনসম্পদ, শুধু জনসম্পদ বলবো না, পশু পাখি সবকিছুই জরুরি, তো ব্যাপক অর্থে বড় আকারে মানুষ নিয়ে চিন্তা করা হয়। মানুষের জান মালের নিরাপত্তা এটা দেওয়া দায়িত্ব রাষ্ট্রের, নাম্বার 1। নাম্বার 2, মানে এই জান এবং মাল দুইটা যদি আলাদা আলাদা করি, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা অর্থাৎ মানুষের সম্পদ, এবং আরেকটা হলো মানুষের স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা, এই তিনটা জিনিসকে এনশিওর করতেই হবে। তারপরে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, অনেক কিছু আছে, সেটা ভিন্ন। এই তিনটা বেসিক জিনিস করা ফরজে আইন, এটা যদি ইনশিওর না হয় সেটা রাষ্ট্র নয়। এবং আমাদের বাংলাদেশে গত 53 বছর যাবত আমরা কি দেখেছি? আমি 53 বছরে, অনেকে হয়তো অনেক কিছু জানে না, ভুলে গেছে। আমি যদি বিগত 16 বছরে থাকি, যাকে কেন্দ্র করে আজকে 36শে জুলাই হইল, যে সরকারকে কেন্দ্র করে, সেখানে যদি আমি যাই তাহলে আমরা কি দেখতে পাই? বা তার আরো একটু পিছনেও যদি যাই, তার আগে যে সরকার ছিল, 111-এর আগে যে সরকার ছিল, সেগুলো সব যদি আমি মিলাই, আমি একটা সিম্পল কথা বলি যে আমরা যদি এখন তাকায়ে দেখি যে এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মিষ্টি বিতরণ করা হয়েছে, সেটা কি একটা দেশ? সেটা কি একটা রাষ্ট্র? যদি আমি ওইদিকে তাকাই যে রাষ্ট্র কি কাউকে ক্ষমতা দিচ্ছে বিনা বিচারে হত্যা করা, ক্রস ফায়ার করার, আয়নাঘর বানানোর, কিংবা রাষ্ট্রের সুসজ্জিত একটা বাহিনীর যার উপরে নির্ভর করে, যার অস্তিত্বের উপরে বাংলাদেশের সার্বভৌমত্ব নির্ভর করে, এবং যারা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে সেনাবাহিনীতে যোগ দেয়, তাদের 57 জন অফিসার যখন হত্যা হয়ে গেল, এটা কি একটা রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র? যে এই রাষ্ট্রের 57 জন সেনা অফিসার মারা যায়, নির্বিকার তাকিয়ে তাকে গোটা দেশ দেখে। আবার সাধারণ নাগরিক শাপলা চত্বরের হত্যা, এটাকে কি আমি বলবো যে একটা রাষ্ট্রে এটা হতে পারে? রাষ্ট্রে আয়নাঘর হতে পারে? রাষ্ট্রে কি এটা পারে যে সরকার পুলিশকে নির্দেশ দিবে এবং শত শত না, 1000-2-1 মানুষ পাখির মতো মেরে ফেলেছে এবং ছাত্র জনতাকে, আবার সেই জনতা বিক্ষুব্ধ হয়ে সময়ের ব্যবধানে পুলিশকেও মেরেছে? এটাকে একটা রাষ্ট্র? সিম্পল কোশ্চেন, রাষ্ট্রে কি এগুলো হয়? তারপরে যদি আমি এখানে যাই, যেই রাষ্ট্র র্যাবের মতো বাহিনী বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিদেরকে, রাজনীতিবিদের, নানান জনকে নানান সময়ে চক্ষু বেঁধে নিয়ে এসে বলছে এত লক্ষ টাকা না দিলে তোমার প্রাণ নাশ হবে, ক্রস ফায়ার হবে, এটা কি রাষ্ট্র? রাষ্ট্র বলতে কি এটা বুঝায়? রাষ্ট্র এটা পারমিট করে?
আমি জানতে চাই জাতির কাছে। তারপরে যদি আমি যাই চাঁপাইনবাবগঞ্জ, বিদ্যুতের দাবিতে জনগণ মাঠে নেমেছিল, যেই জনগণ রাষ্ট্রের মালিক বলা হয়, জনগণকে বলা হয় রাষ্ট্রের মালিক। তারা বিদ্যুৎ পায় না, অথচ সরকারকে বসাইছে, বলছে এই তুমি আমাদের বিদ্যুৎ সব ঠিক মতো দিবা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি তো কিছুই না, তিনি জনগণের নিয়োগ দেয়া, তার সেবা করার জন্য সেও জনগণের চাকর। বিদ্যুতের দাবিতে নেমে 24 জন মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারায়। এটা কি রাষ্ট্র? রমনা বটমূলে বোমা হামলা, 21 আগস্টে গ্রেনেড হামলা, সারা বাংলাদেশের একযোগে সিরিজ বোমা হামলা। এটা কি রাষ্ট্র? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। কিসের রাজনীতিবিদদের কাছে নিরাপদ? এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে যখন বাংলাদেশে রাজনৈতিক দল থেকে রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল, এবং প্রত্যেকবার রাজনৈতিক দলের যারা ক্ষমতায় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে যখন সামরিক শাসন আসছে, কিংবা 111 আসছে, কিংবা 2024-এর অভ্যুত্থান হয়েছে, মানুষ আলহামদুলিল্লাহ পরে উল্লাস প্রকাশ করছে ভিতর থেকে যে বাঁচলাম। তাহলে বারবার যারা বলে রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ, আমি তো দেখিনি। সব তো রাজনৈতিক দলের সময়, ক্ষমতাকালীন সময় এগুলো হয়েছে। শত শত লোক শাপলা চত্বরে মারা গেছে, একই কথা বারবার বলতে আর ভালো লাগে না। সুতরাং এই সমস্ত ভেগ টার্ম বাদ দিতে হবে। আগে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র বানাইতে হবে, যেই রাষ্ট্র মানুষের জান মাল এবং তাদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। 24শে জুলাইয়ের পর যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছে, সেটা কি রাষ্ট্র? কেন ভেঙেছে, কোন প্রেক্ষাপটে ভেঙেছে সেটা ভিন্ন কথা। শুধু কি তার বাড়ি, আরো বহুজনের বাড়ি ভেঙেছে, এটা কি রাষ্ট্র? কথাটা বুঝতে হবে। আগে রাষ্ট্র বানান দেশকে। কোন রাজনৈতিক দল এ পর্যন্ত গত 53 বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারেনি। কাজে তাকে আজকে থেকে কথা উইথড্র করতে হবে। রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ। রাষ্ট্র নিয়ে যদি ভাবে, তাহলে আজকে যে জুলাই সনদ নিয়ে যে কথা হয়েছে, তাহলে একটারও প্রতিবাদ করা উচিত না, যার প্রতিটা দেশের রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার সাথে সম্পৃক্ত। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের সেগুলাও রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য অনেক বেশি উপকারী বলে আমি নিশ্চিত, কারণ সেগুলো আমরা জানি। নোট অফ ডিসেন্ট দিয়েছেন। নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই কারণে যে এগুলা থাকলে ক্ষতি হবে শুধু দল কেন্দ্রিক, দলের নেতা এদের লম্বা সময় রাজত্ব করা, এদের মন মতো রাজত্ব করা হবে না। সে কারণে কাজে আমি আগে বলছি, বাংলাদেশকে আগে রাষ্ট্র বানান। রাষ্ট্র বানাইতে হলে কি করে দেশের জান মাল এবং মানুষের স্বাধীনতা নিশ্চিত করবেন, সেটা মানুষ এত বোকা না। আজকাল রিক্সাওয়ালা বলেন, কুলি মজুর সবাই বোঝে। কারণ রাজনীতিদের 53 বছরের যে প্রতারণা, যারা বারবার বলে বাংলাদেশে, বারবার রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা তামাশা নাকি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই? আপনারা যারা এই কথাগুলো বলেন, তাদের ঘরে ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, মেয়ের জামাই আছে। আলাপ করে দেখেন তো 3 পদের কথা, একই বিষয় নিয়ে 3 পদের কথা 3 বার বলে দেখেন তো। মেয়ের জামাই আপনার ঘর থেকে বের হয়ে যাবে, ছেলে আপনাকে ঘরে ঢুকতে দিবে না। বারবার খালি একই কথা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে কি? প্রতারণার রাজনীতি বন্ধ করতে হবে। আবারও বলছি, দেশকে আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচন দাবি করেন। এই দিন আমার কাছে মনে হয় না এই দেশে আর সেই সুযোগ আপনারা কেউ পাবেন। আর তারপরেও যদি এই যে রাজনীতিবিদরা দাবি করেন, রাজনীতিবিদের সংজ্ঞা কি? আজ পর্যন্ত কোন রাজনীতিবিদের সংজ্ঞা দিতে পারবেন আমাকে, যে রাজনীতিবিদের সংজ্ঞা কি আপনাদের? আমরা দেখেছি বিগত সরকারগুলোর কাছে ক্রিকেট তারকা আইসা এমপি হয়ে গেছে, অভিনেতা আইসা এমপি হয়ে গেছে, টেলিফোন ব্যবসায়ী আইসা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। ও, এরা রাজনীতিবিদ? দলকে যদি মোটা অঙ্কের চাঁদা দেন আর তারপর একটা পদ নিয়ে নেন, আপনি রাজনীতিবিদ? রাজনীতির সংজ্ঞা কি? আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যারা রাজনীতিবিদ তারা স্যাটিসফাইড করুক। একটা রাজনীতিবিদ তার অর্থনীতি কোত্থেকে আসে, তার টাকা কোত্থেকে আসে, সেটা প্রকাশ্যে সাদা মনের মানুষ হিসাবে বুক ফুলিয়ে বলতে পারেন না। আপনার আয়ের উৎস কি? আর আপনারা বলেন আপনারা রাজনৈতিক দলের কাছে দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের জান মাল এবং তাদের স্বাধীনতা খর্ব করেছে নির্বাচিত রাজনৈতিক দলের লোকেরা।
আর এতক্ষণ যা বিবরণ দিলাম সব ঘটছে নির্বাচিত রাজনৈতিক দলের অধীনে যখন রাষ্ট্র ছিল। কোন সামরিক সরকারের সময় এইরকম গ্রেনেড হামলা কিংবা 10 ট্রাক অস্ত্র মামলা কিংবা সিরিজ বোমা হয়নি, তো 1/11ও হয়নি। কাজেই আগে রাষ্ট্র গড়েন, রাষ্ট্র বলতে যাবো যায় এই 3টে জিনিস এনশিওর করেন। নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তারা তাদের নোট অফ ডিসেন্ট উইথড্র করে ফেলেন। আমি নিশ্চিত করে বলতে পারি এগুলো রাষ্ট্রের জান এবং মালের সাথে সহায়ক এবং দেশের মানুষের জন্য নিরাপদ। 2 নম্বর, মব জাস্টিস, একটা কথা বারবার বলা হয়, আগে স্থানীয় নির্বাচন হইতে হবে, তাহলে দেখবেন মব জাস্টিস কমে যাবে। আগে এমপি নির্বাচন হলে পরে তাদের নির্দেশে তাদের পছন্দ মতো লোক উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয় এবং নির্বাচিত 300 এমপি হয়ে যান, রাষ্ট্রকে 300 টুকরা করে এক একজন এমপি এক এক টুকরার মব সম্রাট। কাজী দেশকে আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচন চিন্তা করুন। নয়তো নির্বাচিত হতে পারেন, দেশ খেতে পারেন লুটতরাজ করে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ কোনো রাজনৈতিক দে আর নট হ্যাপি উইথ দেয়ার ফ্যামিলি লাইফ, উইথ দেয়ার লাইফ। রিয়েলাইজ করেন কেন আপনারা আনহ্যাপি, কেন আপনাদের এই দুরবস্থা। আজকে দেখেন পতিত সরকার তারা কোথায় চলে গেছে, কই কেন গেল তারা চলে? এত দেশকে ভালোবাসেন, এত সুন্দর রাজনীতি করেন। তাই বারবার বলছি এই 3টা বিষয় ইনশিওর করে দেশটাকে আগে রাষ্ট্র হিসাবে বানান, আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের দাবি করান। নয়তো গোটা দেশের 18 কোটি লোকের সাথে মুনাফিকি করার কোনো অধিকার কোনো রাজনীতির দলের নাই।